Fear, the real fear with us. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন। আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahorrorworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার সম্পর্কে একটু কথা বলতে চাই। উনি কিন্তু আমাদেরকে এর আগেও বেশ কিছু ঘটনা পাঠিয়েছিলেন, কিন্তু সেই ঘটনাগুলো সিলেক্ট করা সম্ভব হয়নি, কারণ সেই ঘটনাগুলো আমাদের প্রচারের যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডগুলো কমপ্লাই করেনি। কিন্তু উনি হতাশ হননি, উনি ক্রমাগত বিভিন্নভাবে ঘটনা সংগ্রহ করে পাঠিয়েই গিয়েছেন। আর এই ঘটনাটি আমাদের কাছে প্রচারযোগ্য মনে হয়েছে, যার কারণে ওনার এই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। এই কথাগুলো এই কারণে বললাম, অনেকেই একটি ঘটনা পাঠানোর সাথে সাথেই চিন্তা করেন যে ঘটনাটি হয়তো বা প্রচারিত হবে। আসলে ঘটনাটি প্রচারযোগ্য যদি হয় অবশ্যই ইনশাল্লাহ প্রচারিত হবে। আর প্রচারযোগ্য হওয়ার জন্য কিছু কিছু মানদণ্ড আমাদের রয়েছে, সেই মানদণ্ডগুলোতে আমরা ওই ঘটনাগুলো যাচাই বাছাই করার চেষ্টা করি। এই কারণেই কিছু কিছু ঘটনা আমরা বাদ দিতে বাধ্য হই। আমরা পারতপক্ষে কোনো ঘটনা বাদ দিতে চাই না, কিন্তু তারপরও সব ঘটনা প্রচার করা সম্ভব হয় না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মামুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। সুদূর মালয়েশিয়া থেকে ক্রমাগত উনি আমাদেরকে ওনার জায়গা থেকে চেষ্টা করেছেন ঘটনাগুলো পাঠানোর জন্য। আমরাও আন্তরিকভাবে দুঃখিত, সব ঘটনা আমরা প্রচার করতে পারিনি। তবে ওনার এই ঘটনাটি যেহেতু প্রচারিত হচ্ছে, আশা করছি উনি আরও ভালো, আরও সুন্দর সুন্দর ঘটনাগুলো আমাদেরকে পাঠানো অব্যাহত রাখবেন ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, মামুন ভাই একজন রেমিটেন্স যোদ্ধা, অনেকদিন ধরেই মালয়েশিয়াতে রয়েছেন। কাজের ফাঁকে ফাঁকে আফনান দ্য হরর ওয়ার্ল্ড শোনেন আর আমাদেরকেও ঘটনা পাঠানোর চেষ্টা করেন। চলুন শুনে আসি ওনার এই ঘটনাটি। উনি এই ঘটনাটি বছরখানেক আগে সংগ্রহ করেছিলেন ওনার এক প্রতিবেশী, এক কাকার কাছ থেকে। ওই কাকার নিজের সাথে ঘটে গিয়েছিল ঘটনাটি, এবং ওনার পরিবারও এই ঘটনার সাফারার। আর যেই ব্যক্তিটি মূলত এই ঘটনাটির সাফারার এবং তার পরিবার, তার নাম হচ্ছে আসাদ মিয়া। বর্তমানে ওনার বয়স প্রায় 50-এর কাছাকাছি। উনি কিন্তু অনেক গরিব। ওনাদের এই গ্রামে যদি গরিব পরিবার গণনা করা হয় তাহলে 5 জনের মধ্যে তিনি একজন। উনি আগেও রিক্সা চালাতেন, এখনও চালান। তো ঘটনাটি ঘটেছিল 2007 সালের ফেব্রুয়ারি মাসের কোনো একদিন, নির্দিষ্ট করে ওই দিনটা মনে রাখতে পারেননি, কিন্তু ফেব্রুয়ারি মাসের কোনো একটা সময় এটা মনে রাখতে পেরেছেন, কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে আর কি। তো ওনাদের এই গ্রামে দুটো মানে পরপর গ্রাম রয়েছে। তো 2 গ্রাম পরে রয়েছে একটি মাজার। আর মূলত এই আসাদ মিয়ার গ্রাম থেকে মাজারের দূরত্ব 3.5 কিলোমিটার। সঙ্গত কারণে মাজারের নামটি বলা যাচ্ছে না। তো মূলত এটি নরসিংদী জেলার রায়পুরার পিরিচকান্দি গ্রামের ঘটনা। তো এই যে দুটো গ্রাম, ওই গ্রাম থেকে যদি ওই মাজারে যেতে হয় তাহলে একটি মাত্র রাস্তা রয়েছে। সবাই এই রাস্তাতে দিয়েই চলাফেরা করে। ওই মাজারে যেতে হলে ছোট ছোট 3টি ব্রিজ পড়ে এবং একটি 3 রাস্তার মোড় পড়ে। মূলত এই ঘটনাটি ওই 3 রাস্তার মোড়কে কেন্দ্র করে। 2টি গ্রাম আর মাজারের এই সংযোগ রাস্তাটির নাম হচ্ছে রাধানগরের মোড়। এই 3 রাস্তার মোড়টি নাকি অনেক ভয়ঙ্কর। 3 রাস্তার এক পাশে রয়েছে 3টি বড় তাল গাছ, এক পাশে একটি শ্মশান, আর তার একটু পাশেই রয়েছে একটি উঁচু ব্রিজ। এদিক দিয়ে পারতপক্ষে লোকজন দরকার ছাড়া চলাচল করে না। মানে
কেউ যে বিকেলবেলা এসে হাওয়া খাবে বিষয়টা এরকম না, শুধু আসা যাওয়ার দরকারই এই জায়গাগুলো ব্যবহৃত হয়। তো আমরা ঘটনায় আসি। তো ঘটনাটি যেদিন ঘটে ওই দিন এই যে আসাদ মিয়া, তো উনি বলছেন যে ওই সময়ে ওই যে মাজার রয়েছে ওই মাজারে বাৎসরিক ওরস হচ্ছিল, টানা কয়েকদিন ধরে ওই ওরস চলে। ওরসে গান বাজনা এসব উদ্ভট জিনিসও সেখানে হয় আর কি। তো ওই আসাদ কাকা উনি এবং ওনার 3-4 জন বন্ধু মিলে পরিকল্পনা করেছেন যে বিকেলের দিকে ওই মাজারের ওই ওরসে যাবেন। তো কথা অনুযায়ী সবাই বিকেলের দিকে সেখানে চলেও যান। সন্ধ্যা হয় ভাব, মাগরিবের আজান তখনও দেননি। ওই সময়ে এই আসাদ কাকার শরীরটা আসলে ভালো লাগছিল না। মূলত ওই মাজারে খুব উচ্চ শব্দে বাদ্যবাজনা বাজছিল, ওরস উপলক্ষে গান বাজনা হচ্ছিল, ওই সুফি তাত্ত্বিক বা আধ্যাত্মিক গান যেগুলো ওনারা গান আর কি। তো ওই ধরনের গান বাজনা হচ্ছিল। তো ওনার ওই শব্দগুলোতে খুব অস্থির লাগছিল। এই কারণে বন্ধুদেরকে বলেন যে উনি চলে যাবেন, কিন্তু বন্ধু বান্ধবরা বললো যে আসলাম এত কষ্ট করে, এত তাড়াতাড়ি চলে যাব, তো তুই চলে যা, আমরা থাকি, আমরা পরে আসবো। তো উনি দেখলেন যে মাগরিবের আজান এখনই হয়ে যাবে। তো উনি চিন্তা করলেন যাক আমি বাড়িতে চলে যাই, পুরো রাত নেমে আসার আগে হাঁটতে হাঁটতে আমি বাড়ি চলে যাব। এর মধ্যে মাগরিবের আজান দিয়েও দিয়েছেন, উনি বাড়ির দিকে রওনাও দিয়েছেন। তো উনি যাচ্ছেন, চারদিকে কিন্তু তখনও অন্ধকার হয়নি, বেশ ভালোই আলো ছিল। তো যেহেতু 2 গ্রাম পার হয়ে ওনার বাড়ি, তো উনি তো যাচ্ছিলেন, যেতে যেতে অবশ্য অন্ধকার হয়ে গেছে, বিশেষ করে ওই 3 রাস্তার মোড় পর্যন্ত আসতে আসতে অন্ধকার হয়ে গেছে। উনি যখন ওই 3 রাস্তার মোড়ের কাছে চলে এসেছেন, দেখেন যে বেশ বড় সড়ো একটা ছাগল দাঁড়িয়ে আছে। ছাগল বলতে একটা বেশ বড় উঁচু একটা খাসি দাঁড়িয়ে আছে আর কি। তো উনি দেখলেন যে খাসিটার গলায় কোনো দড়ি নেই। উনি চিন্তা করলেন যে মনে হয় দড়ি ছিঁড়ে কারো বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছে। তো উনি কি করেছেন, ওই খাসিটার কাছে গিয়েছেন, গিয়ে দেখেন যে খাসিটা দৌড়ে চলে যাচ্ছে না। তো উনি খাসিটাকে সুন্দর করে গলার নিচে একটু আদর করে মাথায় হাত বুলিয়ে খাসিটাকে ধরে ওনার সাথে করে নিয়ে আসা শুরু করেছেন, খাসিটি ওনার সাথে আসছে। তো হাঁটতে হাঁটতে উনি ওনার বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পর খাসিটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। ওনার স্ত্রী আবার জিজ্ঞেস করছেন যে এই খাসি কই পাইলা এত রাতের বেলা, বা সন্ধ্যা রাতের বেলা খাসি ধরে আনলা কোত্থেকে? তখন উনি সব ঘটনা খুলে বলেন। তো ওনার স্ত্রী বলেন যে এইভাবে পথের থেকে একটা খাসি ধরে আনলা, যদি কোনো মানুষের হয়। তখন উনি বললেন যে যদি কোনো মানুষের হয় অবশ্যই ফেরত দিয়ে দিব, আর আমি কালকে ওই দিক দিয়ে আবার হাঁটবো, রিক্সা নিয়ে যাব, প্রয়োজনে জিজ্ঞেস করব কারো খাসি হারিয়েছে কিনা, যদি প্রমাণ পাওয়া যায় তাকে ফেরত দিয়ে দিব, যদি না পাওয়া যায় এটাকে আমি পালবো, বড় হলে আর একটু যদি বড় হয় আরও কিছুদিন পরে একটু মোটা তাজা করে এটাকে বিক্রি করে দিব, যদি মালিক একদম না পাওয়া যায়। আমি তো আর চুরি করার নিয়েতে নিয়ে আসি নাই। তো ওনার স্ত্রী এটা নিয়ে আর কোনো কথা বাড়ান না। এরপরে অবশ্য এই আসাদ কাকা উনি ওই দিকটাতে গিয়েছিলেন, বেশ কিছু মানুষের সাথে দেখাও হয়েছে, কিছু কিছু বাড়িতে গিয়ে খবরও নিয়েছিলেন যে কারো কোনো খাসি হারানো গিয়েছে কিনা। তবে এই ধরনের কোনো তথ্য উনি পান নাই যে কেউ নাকি এসে বলবে তার খাসি হারানো গিয়েছে। এভাবে কিন্তু বেশ কয়েক মাস কেটে যায়, প্রায় 4 মাস কেটে গিয়েছে। এর মধ্যে একটি ঘটনা ঘটা শুরু করে, মূলত এই 3-4 মাস পরে, এর ভিতর তেমন কিছু হয় নাই আর কি। এক রাতে হঠাৎ করে ওনার এক বন্ধু তাকে ডাকছে আবার কোথা থেকে, একদম বাড়ির উঠোন থেকে না, ওনার বাসা থেকে একটু সাইডে একটা বড় মাঠ রয়েছে, ওই মাঠের ভিতর থেকে চিৎকার করে ডাকছে, এই আসাদ, ওই আসাদ, বাইরে আয়, বাইরে আয়, এভাবে ডাকছে। এখন উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে ওনাকে ডাকছে নাম ধরে। তো উনি উঠতে গিয়েছেন আর কি, কিন্তু ওনার ওয়াইফ আবার ওনার হাতটা খপ করে চেপে ধরেছেন, বলছে যে কই যাবে এত রাতের বেলা, ওয়াশরুমে যাও নাকি? তখন বলে না, কেন তুমি শোনো নাই, ওই যে বাইরে থেকে আমাকে ডাক দিল, অনেকক্ষণ ধরে তো চিৎকার চেঁচামেচি করছে। তো ওনার ওয়াইফ আবার বলছেন যে আমি তো বাচ্চার কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল ঘন্টাখানেক আগে, এরপরে তো আমার ঘুম হয় নাই, কই আমি তো একটা ডাকও শুনি নাই, তুমি কোথায় যাও? তখন এই আসাদ কাকার একটু হুঁশ ফিরে আসে যে তাই তো, আমার স্ত্রী যদি জেগেই থাকে তাহলে ও ডাক শুনলো না, আমি ডাক শুনলাম, ঘটনা কি? বিষয়টা তো মনে হচ্ছে যে স্বপ্নের মধ্যে দেখেছি, মনে হচ্ছে যে দুঃস্বপ্ন দেখুনি জেগে উঠছেন, বিষয়টা এরকম মনে করেছেন আর কি। তো এভাবে কিন্তু
প্রায় রাত্রে উনি ডাক শুনতেন আর ওনার ঘুম ভেঙে যেত, আর উনি বাইরে বের হওয়ার চেষ্টা করতেন। কখনো কখনো বাইরে বের হতেনও, কিন্তু কাউকে দেখতে পেতেন না। আবার উনি ঘরে ফেরত আসতেন। এভাবে রাতের বেলা বিভিন্ন সময় ওর ঘুম ভেঙে যেত। সারাদিন রিক্সা চালাতেন, পরিশ্রান্ত থাকতেন, সেই হিসাবে ক্লান্ত শরীরে কিন্তু ঘুমটা ভালো হওয়ার কথা, কিন্তু ওনার এভাবে ঘুম ভালো হতো না। বারবার ওনার ঘুম ভেঙে যেত, খুব অস্থিরতা কাজ করত। আর এই কারণে ওনার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, শরীরের শক্তি কমতে থাকে, উনি শুকিয়ে যেতে থাকেন, যার কারণে রিক্সা চালাতেও উনি খুব একটা এনার্জি পেতেন না। এইভাবে কিন্তু আরও 2 মাস কেটে যায়, মানে প্রায় ওই ছাগল আনার পর 6 মাস কেটে গিয়েছে। এরপর কি করেছে, উনি একদিন ওই ছাগলটা বিক্রি করে দিয়েছেন। টাকা পয়সার প্রয়োজন ছিল, টাকা, এই কারণে উনি মানে এটা বিক্রি করে দিয়েছিলেন আর কি। তো উনি চিন্তা করেছেন যে উনি তো বেশ অসুস্থ হয়ে পড়েছেন, কিছু ভালো মন্দ খাওয়ার দরকার, চিকিৎসা করার দরকার। ওই টাকা দিয়ে উনি কিছুটা চিকিৎসা করেছিল না, একটু সুস্থও হয়েছিলেন। এর কিছুদিন পর হঠাৎ করে এক রাত্রে ওনার মেয়েটা খুবই ভয়ানকভাবে কাঁদতে থাকে এবং সারাটা রাত কেঁদেছিল। ফজরের আজান হওয়ার পর তার কান্নাকাটি বন্ধ হয় এবং সে ঘুমিয়ে পড়ে। বিষয়টা প্রথম রাত্রেই ঘটেছিল, এই বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছিলেন। এরপরেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটছিল। ওনার বাচ্চাটা হঠাৎ করে কেঁদে উঠত, ওনার বাচ্চাটা ছোট ছিল ওই সময়। আর এই আসাদ কাকার মা বাবাও জীবিত ছিলেন, ওনারা আলাদা একটা ঘরে থাকতেন। তো এক রাতে হয়েছে কি, ওনার মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে। তো উনি কি করেছেন, ওনার স্বামীকে, মানে এই আসাদ কাকার বাবাকে ডাক দিয়েছেন যে এই আমি একটু বাইরে যাব, তুমি একটু আসো সাথে। এখন এই আসাদ কাকার বাবা তো ঘুমের ঘরে বলেছেন যে হ্যাঁ আসতেছি, তুমি যাও। এরকম কিন্তু আমরা অনেকেই বলি, কিন্তু পরে আবার ঘুমিয়ে যাই। তো উনি ওইভাবেই বলেছেন এবং ঘুমিয়েও গিয়েছেন, ওনার কিছু মনে নাই। তো এর মধ্যে কি হয়েছে, কতক্ষণ কেটে গেছে কেউ কিছু বলতে পারেন না। এর মধ্যে আসাদ কাকা উনিও আবার ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। রাত আনুমানিক তখন 3:30 কি 4টা বাজে। তো উনি যখন বের হয়েছেন, উনি খেয়াল করেন ওনার মা বাবার যে ঘর, ওই ঘরের দরজা খোলা। উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাত্রে দরজা খোলা। তো উনি আবার বাইরে থেকে ডাক দিয়েছেন যে আম্মা, আব্বা। দেখে যে আম্মা বলে ডাকার পর উত্তর নেই, আব্বা বলে ডাকছেন, ভিতর থেকে উত্তর নিয়েছেন। তো তখন আবার আসাদ কাকা ভিতরে ঢুকেছেন, গিয়ে দেখেন ওর আম্মা নেই। ওই আব্বা, আম্মা কই? তখন এই আসাদ কাকার বাবার হুঁশ ফিরে এসেছে। এই তোর মা তো আমাকে ডাকছিল, সে তো বাইরে যাবে বলছিল, আমি তো আর উঠি নাই, ঘুমাই গেছিলাম। চল তো, এতক্ষণ হয়ে গেছে, মনে হয় আমি বেশ খানিকক্ষণ ঘুমাইছি, চলতো। তখন এই আসাদ কাকা এবং ওনার বাবা দুজনই বাইরে বের হন, ওয়াশরুমের দিকে যান, যে না, ওয়াশরুমে তো তার মা নাই। ওনারা ওই রাত্রে আশেপাশে খুঁজতে থাকেন, কিন্তু তার মাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে কোথায় গেল ওনারা তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে, তারাও খুঁজতে থাকেন। সারা রাত ধরে অনেকেই খুঁজেছিলেন, কিন্তু কোথাও ওনার মাকে পাওয়া যায়নি। ওনার বড় ভাইও ছিল, ওনার বড় ভাইয়ের ঘরও ছিল পাশে, তারাও খুঁজেছেন, কিন্তু কোথাও পাওয়া যায়নি। সকালবেলা ওনাদেরই একজন প্রতিবেশী, ওনাদের বাড়ির পশ্চিম পাশে মাঠের একটা মাঠ রয়েছে, ওই মাঠ থেকে মূলত ডাক আসতো, এই যে আস্তে কাকাকে ডাকতো। ওই পশ্চিম পাশের মাঠের পরে আর একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ভেতর, কাদার ভেতরে এই আসাদ কাকার মাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যে মাথা নিচ দিকে মানে গাড়া ছিল, পা উপর দিকে, বিষয়টা এরকম না, মানে ওই কাদার মধ্যে মৃত অবস্থায় পড়েছিল, শোয়ানো ছিল। ওই পুকুরটাতে কিন্তু বহুদিন যাবৎ কোনো মাছ চাষ হতো না। ওই পুকুরটাতে নাকি একদিন হঠাৎ করেই পানি শুকিয়ে গেছে, ভরা পুকুর কিন্তু পানি শুকিয়ে গেছে। এরপরে আবার পানি হয়েছে, কিন্তু আজ অবধি ওখানে নাকি কোনো মাছ চাষ হয় না। এই পুকুরটিকে নিয়ে নাকি অনেক ভৌতিক ঘটনা রয়েছে, পরে একটা সময় উনি শেয়ার করবেন বলেছেন। তো যাই হোক, কোনো কারণ ছাড়া নাকি ওই পুকুরটার কাছে কেউ সহজে যেত না। আর ওইখানেই রাতের বেলা ওনার মা কেন গেলেন, বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক বিষয় নয়। ওনার মার সাথে তো কারো শত্রুতা ছিল না যে রাতের বেলা ওনাকে নিয়ে মেরে ফেলবে। বুঝতে পারলেন এটা কোনো অশুভ শক্তি ঘটিয়েছে। যাই হোক, পরের দিন যেহেতু হয়ে গেছে, মানে ওই রাতের পরের দিন সকলে পরামর্শ দিল যে এটা নিয়ে আসলে খুব আর বেশি বাড়াবাড়ি করা ঠিক হবে না, এটা যে কোনো প্যারানরমাল কোনো কারণে হয়েছে একটু বোঝাই যাচ্ছে। সুতরাং ওনাকে দাফন কাফন করিয়ে
জানাজা দিয়ে আমরা কবর দিয়ে দিই। তো সেটাই করা হয়। তারপর থেকে ওনার বাবা একা হয়ে গেলেন, একাই ওই ঘরে ঘুমাতেন। ওনার মা মারা যাওয়ার ঠিক ৪৫ দিনের মাথায় সকালবেলা যখন এই আসাদ কাকা কোনো সারা শব্দ না পেয়ে ডাকতে গিয়েছেন, তো গিয়ে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ, ধাক্কাধাক্কি করছেন, দরজা ভেঙে ভিতর ঢুকে দেখেন যে ওনার বাবা ঘরের মেঝেতে পড়ে আছে মৃত অবস্থায়। কি কারণে উনি মারা গিয়েছেন এই বিষয়ে কোনো কিছু জানা যায় না বা বুঝতেও পারেননি। হয়তো বা স্ট্রোক করেছিলেন, এরকমই চিন্তা করা হয়। ওনার বাবাকেও গোসল করিয়ে জানাজা দিয়ে কবরস্থ করা হয়। তখনও কিন্তু ওনারা বুঝতে পারেননি কেন, কি কারণে, কোন অপরাধে এটা হচ্ছে। এর বেশ কয়েকদিন পর ওনার মা এবং বাবার জন্য বাড়িতে দোয়ার আয়োজন করা হয়। গরিব দুঃখীকে সাধ্য অনুযায়ী ওনারা খাইয়েছেন। ওই রাত্রেই এই আসাদ কাকাকে ওই যে পশ্চিম পাশের ওই মাঠের ওই জায়গা থেকে একটা ডাক আসে, কিন্তু এইবার আর তার বন্ধুদের কোনো কণ্ঠের ডাক ছিল না, এইবার ছিল তার বাবার কণ্ঠের ডাক। তো উনিও এই ডাক শুনে মন্ত্রমুগ্ধের মতো ঘর থেকে বেরিয়ে পড়েন। ওনার স্ত্রী কিন্তু তখনও টের পান নাই। আর স্বামীর এই ধরনের ঘুম ভেঙে যাওয়া, উঠে বাইরে যাওয়া, এই সমস্ত বিষয় মাসখানেক ধরে দেখতে দেখতে ওনার ঘুমও পাতলা হয়ে গিয়েছিল। এই জন্য ওনার স্বামী বিছানা থেকে নামলে উনি টের পেয়ে যেতেন। কিন্তু ওই সময় কোনো কারণে ওনার ঘুমটা হয়তো একটু গভীরে চলে গিয়েছিল, যার উনি টের পান নাই। কিন্তু একটু পরে আবার উনি টের পেয়েছিলেন। তখন উনি দৌড়ে বাইরে বেরিয়েছেন। প্রথমে ওয়াশরুমের দিকে গিয়েছেন যে সে ওয়াশরুমে গিয়েছে কিনা, কিন্তু না, ওয়াশরুমে নাই। তাহলে কোথায় গেল? তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। এই আসাদ কাকার বড় ভাইয়ের যে ঘর, সেখানে গিয়ে ডাকাডাকি শুরু করেছেন। তার বড় ভাই এসেছে, ভাতিজা এসেছে। তখন এই আসাদ কাকার বড় ভাই, আসাদ কাকার ভাতিজা এবং আসাদ কাকার স্ত্রী 3 জন মিলে দ্রুত বের হয়েছেন। বের হয়েই দেখছেন যে ওই আসাদ কাকা ওই পুকুরের দিকটাতে চলে যাচ্ছে। ওনারা তো দৌড়ে গিয়ে তাকে ধরেছেন। তখন উনি এলোমেলো অসংলগ্ন কথাবার্তা বলছিলেন। ওনাকে টেনে হিচড়ে নিয়ে ওনার বাবার যে রুমটা ছিল, ওনার বাবা মা যে রুমে ঘুমাতেন, তো ওই রুমটাতে ওনাকে আটকে রাখা হয়। তো সকালবেলা একজন হুজুরকে নিয়ে আসা হয়। তো ওই হুজুরটা নাকি খুব নাম করা একজন হুজুর ওনাদের এলাকার। তো ওনাকে নিয়ে আসার পর উনি ওনার মতো করে রুকিয়া করতে থাকেন। তো উনি নাকি কিছু দোয়া দুরুদ পরে ফু দেওয়ার পর এই আসাদ কাকা ঘুমিয়ে পড়েন, ওনার কিছু মনে নাই। তবে উনি যখন হুঁশে আসেন, মানে ওনার যখন ঘুম থেকে জাগ্রত অবস্থায় উনি চলে আসেন, তখন অন্যদের মাধ্যম দিয়ে শুনতে পেয়েছিলেন যে উনি কি বলেছিলেন। কিছুক্ষণ পরে নাকি ওনার শরীরে এক অশরীরী ভর করে। অশরীরে আসার পর ওই হুজুর জিজ্ঞেস করেন যে তুমি কে, কোথায় থাকো এবং একে কেন ধরলা? তখন ওই জিনিসটা বলে যে আমরা মোট 3 জন, আর এ তো খুব বড় ধরনের একটা অন্যায় করেছে। ওকে তো সুযোগ দেয়া হয়েছিল, কিন্তু ও সুযোগটা তো কাজে লাগায়নি। তো কি অন্যায় করেছে? তখন ওই অশরীরীটা বলে যে এই যে 3 রাস্তার মোড়, এইখানে অনেকে মানত করে, বিভিন্ন জিনিস ভোগ দেয়। তো এমনই একজন একটা ছাগল ভোগ দিয়ে গিয়েছিল সন্ধ্যার সময়। তো ওই জিনিসটা আমরা নেব এমন সময় এই আসাদ মিয়া এখানে চলে আসে এবং এসে ওই ছাগলটাকে নিয়ে চলে যায়। যেহেতু ওই ছাগলটার উপর আমরা মন্ত্র পড়েছিলাম, যার কারণে ছাগলটা আসলে ওইভাবে ছোটাছুটি করতো না। আর ওই জিনিসটার গায়ে যেই হাত দেবে ছাগলটা তার বশ হয়ে যাবে। আর ওই সময় আমরা ওটাকে হাত দেওয়ার আগেই আসাদ মিয়া এসে হাত দেয় এবং আসাদ মিয়ার বশ হয়ে যায়। আসাদ মিয়া ওকে নিয়ে চলে যায়। এরপর আমরা এই জিনিসটা ওর কাছ থেকে নিতে পারিনি, আমরা চেষ্টা করেছি, নিতে পারিনি। তো আমাদেরকে দেয়া জিনিস ও কেন নিল, এইটাই ওর অপরাধ। এই কারণে আমরা চেষ্টা করেছিলাম যে আসাদ মিয়াকেই নিয়ে যেতে। অনেক চেষ্টা করেছি, বিভিন্ন সময় পারি নাই। ওর বউ ওকে ধরে ফেলতো। যদি একবার ওই মাঠের ভিতর নিয়ে আসতে পারতাম তাহলে অনেক আগেই ওকে নিয়ে যেতাম। যেহেতু পারছিলাম না, আর আমার সাথে থাকা 2 জন ওরা খুব ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এত দেরি দেখে। এই কারণে ওদের 2 জন কিন্তু ওদের ভোগ ঠিকই নিয়ে গেছে। এখন আমি আমার ভোগ ছাড়া এখান থেকে যাব না।
ওই হুজুর তো এই কথা শুনে বেশ বিচলিত হন যে ওরা ওদের ভোগ নিয়ে গেছে মানে। বলে হ্যাঁ, ওদের একজন ওর মাকে মেরে ফেলেছে, আর একজন ওর বাবাকে মেরে ফেলেছে। এই কারণে 2টা বলি কিন্তু ওরা নিয়ে চলে গেছে। এখন আমারটা বাকি, এখন আমি এই আসাদকে নিব। তখন ওই হুজুর বলে যে ও তো আর জেনে বুঝে কাজটা করে নাই, আর যতদূর জানি ওর পরিবারের সাথে কথা হয়েছে, শুরুর থেকে যতটুকু ইতিহাস জেনেছি, এই ছাগলের ব্যাপারটা বা এই খাসির ব্যাপারটা ও তো পরে খুঁজেছিল। তখন ওই জিনটা বলে হ্যাঁ খুঁজেছিল, কারণ যে দিয়েছিল সে তো এই এলাকার না, এই কারণে লোকাল লোকজন কেউ বলে নাই যে এটা তাদের ছাগল বা খাসি, এই কারণেই ও কোনো তথ্য পায় নাই। কিন্তু ওর তো বোঝা উচিত ছিল, যেহেতু ছোটবেলা থেকে এলাকায় বড় হয়েছে, এইভাবে সন্ধ্যার সময় এই 3 রাস্তার মোড়ে কোনো জিনিস পাওয়ার পর ওর নেওয়া উচিত হয় না, এটা তোর বোঝা উচিত ছিল। আর ওকে শাস্তি দিলে আরও অনেকেই এটা থেকে শিক্ষা পাবে। সুতরাং হুজুর তুমি যাই বলো না কেন, আমাকে যেটাই দিতে চাও না কেন, খাসি দিতে চাও, গরু দিতে চাও, মহিষ দিতে চাও, আমি কিচ্ছু নেব না। আমার সাথে থাকা 2জন যেহেতু 2টা মানুষের প্রাণ নিয়ে গেছে, আমিও আসাদের প্রাণ নিয়েই যাব। কোনো কিছুতেই আমাকে আটকানো যাবে না। তখন হুজুর বলে যে তুই যদি না যাস তোকে কিন্তু বন্দি করব। তখন ওই জিনটা বলে যে কর, বন্দি কর, কয়দিন আটকায় রাখবি, একটা সময় তো আমি ছাড়া পাবো। আর মনে রাখবি তখনই কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে। তখন হুজুর যখন দেখলেন যে কোনোভাবেই ওকে অন্য কোনো কিছু, গরু ছাগল এগুলা দিয়ে কোনোভাবেই তাকে মানানো যাচ্ছে না, বাধ্য হয়েই হুজুর ওই জিনটাকে বন্দি করেছিলেন। এবং বন্দি করার পর ওই এলাকারই একটি বট গাছে নাকি আটকে রেখেছেন। তখন নাকি ওই অভাবটা বলেছিল একবার যদি ছাড়া পাই ওই দিন কিন্তু আসাদের জীবনের শেষ দিন হবে। আসাদ কাকা মানে আসাদ মিয়া যিনি, উনি কিন্তু এরপরে সুস্থ হয়ে গিয়েছিলেন, ওনার সাথে আর কখনো কোনো ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যা হলো যে এই যে ওনার মা মারা যাওয়া, বাবা মারা যাওয়া, এই ধরনের ভয়ের ঘটনা ঘটা, ওনার উপর একটা শারীরিক অত্যাচার চলা, এই কারণে উনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন। সংসারে অভাব অনটন, আগের মতো রিক্সা চালাতে পারতেন না, ওনার ওয়াইফের সাথে বেশ অনেক সময় ঝগড়াঝাটি লাগতো। এক পর্যায়ে ওনার ওয়াইফ রাগ করে তার মেয়েকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। এরপরে দীর্ঘদিন এই আসাদ কাকা একা একাই থাকেন। ওনার ওয়াইফ বিদেশে যান চাকরি নিয়ে, ওনার মেয়ে কিন্তু এখনও আছে। ওই সময় তো মেয়ে অনেক ছোট ছিল, এখন বড় হয়েছে। তবে ওনার ওয়াইফের সাথে খুব একটা কথা হয় না, ওনার মেয়ের সাথে মাঝে মাঝে মোবাইল ফোনে কথা বলেন উনি, এতটুকু জানা গিয়েছে। তো এভাবেই উনি চলছেন, ওনার জীবনটা এখন এভাবেই আছে। আর ওনার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে আবার স্বাভাবিক জীবনে ফেরত আনুন, আর ওই ভয়াল ঘটনা যেন ওনার কাছে আর কখনো ফেরত না আসে, আমরা এই কামনাই করি। ধন্যবাদ মামুন ভাইকে এই ঘটনাটি পাঠিয়েছেন বলে। আসলে সব ঘটনা তো সুন্দর হয় না, সব ঘটনা আনন্দদায়ক হয় না। আমরা ভয়ের ঘটনা যেগুলো প্রচার করি এগুলো কোনোটাই আসলে আনন্দদায়ক না। হ্যাঁ, এটা ভয়ের আনন্দ দিতে পারে, কিন্তু আমরা আনন্দ না বলে আমরা এটা ভয়ের শিহরণ বলতে চাই। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 103তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। এখন যে ঘটনাটি প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলায়। উনি আমাদের সব ঘটনাই শোনেন, আমাদের একজন রেগুলার লিসেনারও বটে। এই ঘটনাটি ওনার নিজের সাথে ঘটেছিল। উনি আমাদেরকে জানিয়েছেন যে উনি নিজের দোষেই মূলত লেখাপড়া খুব একটা বেশি দূর করতে পারেন নাই। ওনার পিতামাতা অনেক চেষ্টা করেছেন ওনাকে দিয়ে লেখাপড়া করানোর, কিন্তু নিজের আগ্রহ না থাকার কারণে ওনার পিতামাতা খুব একটা আসলে সফল হন নাই। একটা পর্যায়ে ওনার উপর অতিষ্ঠ হয়ে ওনার বাবা ওনাকে কাজ শিখতে দেন শহরের একটা গ্যারেজে। এটা মূলত ছিল বাস ট্রাকের একটা মেকানিক্যাল গ্যারেজ। আর ওনার বাড়ি তো গ্রামে, শহরে যেতে ওনার প্রায় 2 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়।
তারপরও প্রতিদিনই আসা যাওয়া করতেন, উনি শহরে থাকতেন না। উনি সকালবেলা যেতেন, রাত্রে ফেরত আসতেন। সকালে যাওয়ার সময় দুপুরের খাবারটা টিফিন বক্সে করে নিয়ে যেতেন। তো এভাবেই চলছিল দিন, কোনো সমস্যা খুব একটা হচ্ছিল না। এমনই একদিন রাতের বেলা, ওই রাতে আবার কাজের চাপটা বেশি ছিল। এই কারণে কাজ শেষ করে গ্যারেজ বন্ধ করতে করতে একটু দেরি হয়ে যায়। তো ওনার যে 2 ঘন্টা রাস্তা বাড়ি থেকে শহরের, এর মাঝখানে আবার 1 ঘন্টার রাস্তা ট্রলারে করে পাড়ি দিতে হবে। আর ওনাদের শেষ যে ট্রলারটা একটা ঘাটে আসতে হয়, ওই ঘাট থেকে ছাড়ে হচ্ছে রাত 10:30টার দিকে। তো উনি কিন্তু আরও আগেই, সাধারণত সন্ধ্যার দিকেই ওই যে ট্রলারটা পাওয়া যায় ওটাতে চলে যেতেন, কখনো শেষ ট্রিপের ট্রলারে উনি ওঠেন নাই। তো ওই দিনই প্রথম উনি ওই শেষ ট্রিপের ট্রলারটা পেয়ে যান। তো উনি দূর থেকে দেখেন ট্রলারে আরও 20-25 জন আছে। তো উনিও বোটে উঠলেন। তো উনি বোটে ওঠার 1-2 মিনিটের মধ্যে বোটটা ছেড়েও দেয়। তো বোট চলছে। উনি কিছু দূর চলার পর হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করলেন। সেটা হচ্ছে যে এই নৌকায় আরও 20-25 জন রয়েছে, যাদের চেহারাটা খুবই অদ্ভুত এবং যাদেরকে ওঠার সময় উনি দেখেন নাই। একই ধরনের কাপড় পরা, অনেকটা একই রকমের চেহারা বলে মনে হচ্ছে, হুবহু একরকম না। বেশ ফর্সা, সুন্দর, মধ্যবয়স্ক, বড় বড় দাড়ি রয়েছে এবং এরা প্রত্যেকেই এই আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকিয়ে আছেন এবং ওনাদের চোখে মুখে এক ধরনের আতঙ্কের ছাপ, মানে রাগ না, একটা আতঙ্ক। যদি কেউ কাউকে দেখে ভয় পায়, মনে হচ্ছে ওনারাই এই আব্দুল্লাহ ভাইকে দেখে ভয় পেয়েছেন। কিন্তু ওনারা একই রকমের প্রায় চেহারা, একই ধরনের পোশাক, নৌকাতে ওঠার সময় ওনাদেরকে দেখেন নাই এবং তারা এই রকমভাবে সবাই মিলে ওনার দিকে তাকিয়ে আছেন। এইটা উনি আসলে সহ্য করতে পারছিলেন না। উনি ভয়ে চিৎকার দেবেন না কি করবেন, ওনার গলা দিয়ে স্বরও বের হচ্ছিল না। উনি কি করেছেন, কিছুটা সময় চোখ বন্ধ করে রাখেন, হয়তো 20 থেকে 30 সেকেন্ড হবে সর্বোচ্চ। উনি যখন চোখ খুলেছেন, মূলত চোখ খুলেছেন স্বাভাবিকভাবে না, একটা ধাক্কার ফলে উনি চোখ খুলেছেন। এই ধাক্কাটি ছিল বোটটা ঘাটে ভেরার। চোখ খুলে উনি দেখেন সব স্বাভাবিক, নৌকায় আরও যারা ছিলেন তারা দিব্যি নেমে গেলেন। সবচাইতে অদ্ভুত ব্যাপার হলো ওই বোটটা ওনাদের ঘাটে ভিড়েছে, অথচ এই বোটটা ঘাটে ভিড়তে হলে কমপক্ষে 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা এরকম সময় লাগে। কিন্তু মনে হলো উনি এত অল্প সময়ের মধ্যে চলেন, এটা কিভাবে সম্ভব? প্রায় 1 ঘন্টার রাস্তা কিভাবে এত দ্রুততম সময় শেষ হয়ে গেল? উনি এটা চিন্তা করছিলেন। ওই সময় বোটের যে ভাড়া তোলে সে বলছে, আরে ভাই আপনার ঘাটে চলে আসেন, নামেন তাড়াতাড়ি। তো এই কথা শুনে আর কোনো কথা না বাড়িয়ে তাকে ভাড়াটা দিয়ে উনি নিচে নেমে যান। আর উনি মনকে বোঝাচ্ছিলেন হয়তো বা বোটে উঠে তো বসেছিলেন পাটাতনে, ঘুমিয়ে গিয়েছিলেন হয়তো। আর ওই যে দৃশ্যটা দেখেছেন, এটা মনে হয় ঘুমের ঘড়ি উনি দেখেছেন। তো উনি নেমে দেখেন যে ওনার ঘড়ির কাঁটায় 11:35 কি 40 এরকম বাজে। তো ঘাট থেকে ওনাদের বাড়ির রাস্তা আরও বেশ খানিকটা পথ। তো বাড়িতে যেতে পাড়ি দিতে হবে একটা সুপারি বাগান আর একটা দিঘি। দিঘি বলতে দিঘির একটা অংশ দিয়ে হেঁটে যেতে হবে। তো ওনার সাথে কিন্তু ওই সময় কেউ ছিল না, হাতের টিফিন বক্স, আর উনি একা হাঁটা শুরু করলেন। উনি হাঁটতে হাঁটতে যখন ওই সুপারি বাগানের কাছাকাছি বা মাঝামাঝি দিকটাতে এসেছেন, হঠাৎ করে পেছন থেকে মনে হলো একটা মৃদু গরম বাতাস ওনার গায়ে লাগলো। আর এরপর পরই উনি শুনছেন কেউ ওনার নাম ধরে ডাকছে। তো পেছন থেকে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, দাঁড়া দাঁড়া। এইভাবে হঠাৎ করে ডাক শুনে উনি অবাক হন। কারণ হচ্ছে উনি চিন্তা করলেন যে এই ডাকটা পেছন থেকে আসছে। আর ওনার দাদা, উনি তো আগেকার আমলের মানুষ, সবসময় বলতেন রাত বিরেতে যদি হঠাৎ করে পেছন থেকে কেউ ডাক দেয়, ঘাড় ঘুরিয়ে দেখা যাবে না, পুরো শরীরটা একদম ঘুরিয়ে তাকাতে হবে, তাহলে কোনো বিপদ আপদের সম্ভাবনা খুবই কম থাকে। তো উনি কি করেছেন, এই ডাক শুনে সরাসরি পেছন দিকে ঘাড় না ঘুরিয়ে পুরো শরীরটাকে ঘুরে উনি
দেখার চেষ্টা করেছেন আসলে ওই জিনিসটা কি। উনি মনে করেছিলেন হয়তো বা পেছন দিকে ঘুরে তাকায় কিছু দেখবেন না, কিন্তু না, ওনার এই ধারণাটা ভুল প্রমাণিত হলো। উনি যখন ঘুরেছেন, ঘুরে তাকিয়ে দেখেন যে অবিকল ওনার চেহারার, ওনার শারীরিক গঠন, একটা অবয়ব তার সামনে দাঁড়ানো, কিন্তু ওই অবয়বটা শরীরে কোনো জামা কাপড় ছিল না, আর তার গলায় একটা রশি বাঁধা, মানে দড়ি বাঁধা, মুখ দিয়ে তাজা রক্ত বের হচ্ছে। আর সে হঠাৎ করেই ভয়ানকভাবে চিৎকার শুরু করলো, এই বলে যে, আব্দুল্লাহ, আমারে বাঁচা, আমাকে বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে, আমার গলা থেকে রশিটা খুলে দে না ভাই। এদিকে এই আব্দুল্লাহ উনি আবার বললেন যে, তোমাকে মারবে কে? কই, এখানে তো কেউ নেই। মূলত উনি কথা বলে উঠেছিলেন এই যখনই ওই অবয়বটা তাকে ওই কথাটা বলেছে, আমাকে বাঁচা, তখন ওনার মাথায় আর সেন্স কাজ করে নাই যে এটা উনি যেটা দেখছেন এটা কি স্বাভাবিক কিছু দেখছেন না অস্বাভাবিক কিছু। তখন উনি মনে করেছিলেন যে এটা মনে হয় স্বাভাবিক কিছু দেখছেন। মূলত উনি একটা মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছিলেন, ভয়ানক এক মায়াজাল। তো যখন উনি ওইটা বললেন যে কে তোমাকে মারবে, কেউ তো নেই আশেপাশে, তখন ওই অবয়বটা বলে, তুই ওদেরকে দেখবি না, ওদেরকে আমি দেখছি। তো এসব কথা শোনার পর ওনার মনের মধ্যে এক ধরনের মায়া জন্মায়। এমনিতেও মায়াজালে আবদ্ধ হয়ে গিয়েছেন, তারপর আবার মায়া জন্মেছে। তো ভয় জিনিসটা উনি ভুলেই গিয়েছিলেন। তো উনি ওই অবয়বটার গলা থেকে রশি খুলে দেওয়ার জন্য একটু একটু করে আগানো শুরু করলেন। উনি খেয়াল করেন, উনি যত কদম সামনের দিকে যান, ওই অবয়বটা ঠিক তত কদম পেছন দিকে যায়। মনে হচ্ছে কেউ পেছন থেকে ওকে টেনে নিয়ে যাচ্ছে। এভাবে কয়েকটা মিনিট ধরে উনি খালি আগান, আর ওই অবয়বটাও একই তালে তালে পেঁচাচ্ছে। হঠাৎ করে এই আব্দুল্লাহ ভাই দেখেন যে ওই অবয়বটা একটা গর্তের মধ্যে পড়ে গেল। মনে হলো পেছন দিকে কোনো কিছু ওকে টান দিয়ে গর্তে ফেলে দিয়েছে। ওই গর্তের ভেতর থেকে চিৎকার করে বলছে, আব্দুল্লাহ, আমাকে বাঁচা, আমাকে বাঁচা, আমার হাত ধরে টেনে তোল। তো উনি ওই গর্তের কিনারায় গিয়ে দেখেন ওই জিনিসটা হাত উপরের দিকে দিয়ে রেখেছে। তো উনিও কিছু না ভেবে ওই অবয়বের দিকে হাত বাড়িয়েছেন হাত ধরে টেনে তোলার জন্য। উনি যেই না হাতটা বাড়িয়েছেন, তখনই হঠাৎ করে মনে হলো কেউ ওনার কোমরটা পেঁচিয়ে ধরেছে হাত দিয়ে, এবং ওনাকে এক হ্যাঁচকা টানে ওইখান থেকে সরিয়ে ফেললো। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার দাদা দাঁড়িয়ে আছে, এবং ওনাকে বুকে জড়িয়ে ধরে বলে যে, আরে ভাই, কি করছিস, কোথায় যাচ্ছিস? উনি তখন বলছেন যে, আমি ওকে বাঁচাতে যাচ্ছি। তখন ওনার দাদা ওনাকে বলে, কই, ওখানে তো কেউ নেই। তখনই আব্দুল্লাহ ভাই বলছে যে, দাদা, আমাকে ছেড়ে দাও, ওকে বাঁচাতে হবে, ও মারা যাবে। তখন ওই দাদা কি করেছেন, তাকে আস্তে করে একটা চর মেরেছেন। চর মারার পর ওনার আসলে তখন পরিপূর্ণভাবে হুঁশ ফেরত আসে। এতক্ষণ উনি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় ছিলেন, বাস্তবিক ওনার সাথে কি ঘটছিল আসলে উনি বুঝতে পারছিলেন না। তখন এই আব্দুল্লাহ ভাই খেয়াল করেন যে উনি যেখানে ছিলেন ওখানে কোনো গর্ত ছিল না, ওইটা হচ্ছে একটা দিঘি। আর এই দিঘি হচ্ছে সেই দিঘি, সুপারি বাগানের পরে দিঘির যে অংশটা পাড়ি দিয়ে তাকে যেতে হয়। তখন দাদা বলেন যে, দেখলি এখানে কিছু নাই, আর একটু হলেই তো বিপদে পড়তি, তোকে তো এক হ্যাঁচকা টানে এই দিঘির মধ্যে নিয়ে যেত, আর তোর লাশও খুঁজে পাওয়া যেত না। চল, আমি ঠিক সময় এসেছি বলে আল্লাহ রক্ষা করেছেন, বাড়িতে চল। তো উনি দাদার সাথে হেঁটে আসছেন, দাদা সামনের দিকে হাঁটছে, উনি পেছন দিকে আসছেন চুপচাপ। তো কাছাকাছি আসার পর দাদা বলছেন যে, আমার একটা কাজ আছে, আমি করে আসি, যা, বাড়ির ভেতরে যা। তো উনি আর কথা না বাড়ি বাড়ির ভেতরে গিয়ে বাইরে থেকে ডাক দেন ওনার আব্বাকে। তো ওনার আব্বা দরজা খুলে দেন, বলে, কী ব্যাপার, এত রাত হলো? তো বলেন যে, আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। তো ঘরের ভিতরে ঢোকার পর উনি আবার অবাক হন, ঢুকে দেখেন ঘরের ভিতরে ওনার দাদা বসে আছে। অবাক ব্যাপার। তো উনি বলেন যে, দাদা, তুমি না কোন দিকে গেলে, তুমি এখানে আসলা কিভাবে আমার আগে? দাদা তো তার কথা শুনে অবাক হয় যে, কই, আমি তো বাসায় ছিলাম, আমি তো কোথাও যাই নাই। তখন এই আব্দুল্লাহ ভাই সবিস্তরে সব কিছু বলেন যে কি হয়েছিল। তখন তো ওনার দাদা আনন্দে কান্না করতে করতে ওনাকে জড়িয়ে ধরেন, বলে, আল্লাহ তোকে একটা বিশাল বাঁচিয়েছে রে, নিশ্চয়ই কোনো একটা ভালো কিছু এসে তোকে বাঁচিয়েছে। আমি তো বাড়ির থেকে বাইরে বের হই নাই, বরঞ্চ আমরা উদ্বিগ্ন হয়েছিলাম তোর আসতে দেরি হচ্ছে, আমরা সবাই জেগে রয়েছি। তো ঘটনা কিন্তু ওই পর্যন্তই, কিন্তু আসলে ব্যাপারটা হলো যে কেন এমনটা হলো।
এখানে পরবর্তীতে জানা গেল যে ওনার দাদা ওনাকে নিয়ে একজন হুজুরের কাছে গিয়েছিলেন। তো হুজুর জানিয়েছিলেন যে মূলত উনি যখন আসলে ওইখানে যান, মানে ওই নৌকাতে ওঠেন, ওখানে কিছু ভালো অবয়ব ছিল। মূলত ওরা তারা সবাই তার দিকে তাকিয়েছিল এই কারণে যে তারা হয়তোবা বুঝতে পেরেছিল, হয়তোবা নিশ্চিত হয়ে বলা যায় না, যে ওর সামনে ভয়ানক কোনো বিপদ হবে। আর এই কারণে ওই যে দলটা, ওই দলের একজন সর্দার, উনি পরবর্তীতে তাদের একজনকে পাঠিয়ে দিয়েছিলেন যে যাও তো ওই ছেলেটাকে পিছু নাও, কোনো বিপদে পড়লো কিনা। মূলত ওই সুপারি বাগান যখন উনি পার হচ্ছিলেন বা মাঝামাঝি এসেছিলেন, তখনই ভয়ানক এক পিশাচ ওনার পিছু নেয়। মূলত ওই রাতটা স্বাভাবিক কোনো রাত ছিল না, ওই রাত্রে ওনাকে হত্যা করার নিয়েতেই ওই পিশাচ পিছু নিয়েছিল এবং এক মায়াজাল সৃষ্টি করে ওনাকে ওই দিঘির পাড়ে নিয়ে গিয়েছিল। যখনই উনি হাতটা যদি বাড়িয়ে দিয়েছিলেন, ওই সময় যদি খুললে পিশাচটার হাতে টাচ লাগতো, এক হ্যাঁচকা টানে তাকে দিঘির মধ্যে নিয়ে যেত, আর কারো পক্ষে বাঁচানো সম্ভব ছিল না। মূলত ওই শেষ মুহূর্তে এসে ভালো একজন জিন তাকে হ্যাঁচকা টানে সরিয়ে নিয়ে গিয়েছিল। মূলত ওই জিনটাও তাকে পেছন থেকে নাকি ডাকছিল পরিচিত কণ্ঠে, কিন্তু এমন এক মায়াজালে উনি পড়ে গিয়েছিলেন, ওই জিনের ডাক উনি শুনতে পান নাই, যার ফলশ্রুতিতে ওই জিনটা তার দাদার রূপ ধরে তাকে বাঁচিয়েছিল। এখন অন্য কোনো রূপে বাঁচালে সে আরও ভয় পেয়ে ওখানে মারাও যেতে পারত। এই কারণে ওই জিনটা তার দাদার রূপ ধরে এসেছিল। এভাবেই আল্লাহ তাআলা ওই জিনের ওসিলায় তাকে ওই ভয়ানক বিপদ থেকে বাঁচিয়ে দেন এবং সে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়েছিল। তো এরপরে আর তেমন কোনো কিছু জানা যায়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, কেমন লাগলো ঘটনাটি? আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, উনি প্রবাস জীবনে থেকে কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন। আমাদের এবারের এপিসোডে কিন্তু বেশ কয়েকজন প্রবাসী ভাইদের ঘটনা রয়েছে। আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা জানাই। প্রবাস জীবনের এত কষ্ট, এত শ্রম, এর মধ্য দিয়েও আপনারা সময় বের করে আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন। এই কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। শুধু এতটুকু বলবো, আপনাদের ওয়ার্ল্ডের সাথে যেমন ছিলেন, আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবেন, এই কামনা করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম। ওনার বাড়ি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার মাঝপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকার ডেমরাতে কর্মরত রয়েছেন। তো আমাদের চ্যানেলে অনেক আগে থেকেই উনি সাবস্ক্রাইবার হিসাবে রয়েছেন এবং সব ঘটনাগুলোই উনি শুনে থাকেন। তো উনি ওনার পরিবারের সাথে ঘটেছে একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। মূলত এই ঘটনাটি ওনার আপন দাদির সাথে ঘটেছিল। ঘটনাটি ওনাদের গ্রামের বাড়িতেই ঘটেছিল, ওই মাছপাড়া গ্রামে। তো ঘটনাটি ঘটে আনুমানিক 1994-95 সালের দিকে। আর এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছিলেন। তো একদিন সন্ধ্যাবেলা দাদা মাঠের কাজ সব সেরে প্রতিদিনের মতো চলে যান বাজারে। উনি প্রতিদিন বিকালের দিকে বাজারে যেতেন, রাতের বেলা বাজার থেকে ফিরতেন। বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতেন, তারপর বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করতেন। এটা ওনার প্রতিদিনের একটা কাজ ছিল। তো বাজার ওনাদের বাড়ি থেকে যে খুব বেশি দূরে বিষয়টা এরকম না, মাঝখানে একটা মাঠ রয়েছে, এই মাঠটা পেরিয়ে তারপর যেতে হয়। পায়ে হাঁটা 5 থেকে 10 মিনিটের রাস্তা আর কি। তো আগে বলে রাখি, এই মাঠের মাঝখানে বড় বড় দুটো জোড়া খেজুর গাছ রয়েছে। মূলত ওই খেজুর গাছ দুইটা পার হয়েই বাজারে যেতে হয়। তো দাদা বাজার থেকে আসতে রাত আনুমানিক 9টা কি 10টা বেজে যায়। তো দাদা আবার কি করেছেন, আসার সময় কম দামে বড় একটা রুই মাছ পেয়ে যান আর কি। তো ওই মাছটাই কিনে উনি বাড়িতে নিয়ে আসেন। প্রতিমধ্যে ওনার সাথে কোনো সমস্যা হয়নি এবং উনি কোনো সমস্যা ফিলও করেননি। তো উনি বাড়িতে এসে দাদিকে বলেন যে দ্রুত আমাকে মাছটা ভেজে দাও, মাছ ভাজা দিয়ে ভাত খাবো। এখন রাতের বেলা এরকম একটা মাছ নিয়ে আসছে, এটা তো কাটাকুটি করতে তো সময় লাগে। তো উনি ওনার মতো করে মাছ কাটাকুটি শুরু করেছেন। এদিকে কিন্তু অনেক সময় চলে গিয়েছে। তো দাদা ঘর থেকে বলে ওঠে, এই আর কত দূর গো, হইলো তোমার মাছ ভাজা? তো দাদির কোনো সারা শব্দ নাই। তো উনি চিন্তা করেন হয়তো শোনেন নাই, রান্নাঘরে মাছ ভাজার সময় এক ধরনের শব্দ হয়, তো
তেল দিয়ে ভাজতে গেলে, হয়তো ওই কারণে উনি বুঝতে পারেন নাই। তো এর 10 মিনিট পর আবার তাকে বলেন যে এই কত দূর গো, কি হইলো? তো এইভাবে আধা ঘন্টা হয়ে গেছে। তখন দাদার তো রাগ হয়ে গেছে যে কি ব্যাপার, এতবার ডাকি, একবার তো উত্তর দিতে পারে, একবার নয় না শুনলো, এতবার ডাকলাম একবারও কি শোনে নাই? সেই কত পরিশ্রম করছি, মাঠে ঘাটে আবার বাজারে গেলাম, ক্ষুধাও তো লাগছে অনেক, আর এর এতক্ষণ লাগতেছে। তো উনি কি করেছেন, ঘর থেকে বাইরে বের হয়ে এসেছেন, কিন্তু এসে দেখেন যে এই যে মাছ কাটার যে বটিটা যেখানে কাটছিলেন, বটিটা ওই রকমই সোজা পড়ে আছে। মানে বটিতে যখন মাছ কাটাকুটি করা হয় তখন আমরা দেখি কাটার পরে বটিটা কিন্তু খুলে রাখেন সবাই, যাতে করে দুর্ঘটনা না ঘটে। তো এই বটিটা খুলে রাখা ছিল না, বটিটা কিন্তু ওই রকমই ছিল। মাছের যে আঁশ এগুলো পড়ে আছে, মাছও নাই, দাদিও নাই, রান্নাঘরেও নাই। তো উনি চিন্তা করেছেন হয়তো বা কলপারে এটা ধুতে গেছে। কিন্তু এই দাদি কিন্তু সবসময় এই মাছ কাটা বা অন্যান্য কোনো জিনিস কাটাকুটি করার পর বটিটা কিন্তু খুলে রেখে যেতেন। কিন্তু বটিটা এইভাবে রেখে কখনো যায় না। এটা হতেও পারে, মনের ভুলে মানুষ তো এরকম করতেই পারে, স্বভাবসুলভ অভ্যাসগুলো তো অনেক সময় মনের ভুলে মানুষ করে না। তো ওই চিন্তা করেই এই দাদা চিন্তা করলেন যে মনে হয় সে ভুল করে এটা খোলে নাই, নিশ্চয়ই কলপারের দিকে গেছে মাছ ধোয়ার জন্য। তো উনি কলপারের দিকে গিয়েছেন, নাই। চিন্তা করুন ওয়াশরুমে গেছে কিনা, ওয়াশরুমের দিকে গিয়েছেন, নাই। বাড়ির আশেপাশে খুঁজছেন, নাই, কোথাও নাই, মাছও নাই, দাদিও নাই। তখন বিষয়টা দাদার কাছে ভালো লাগে না। চিন্তা করলেন যে কোনো বিপদ আপদ হলো না তো। তখন দ্রুত ওনার ছোট ভাইকে উনি ডাকতেন। ছোট ভাইকে ডেকে বলেন যে এই ব্যাপার, খুঁজে তো পাওয়া যাচ্ছে না তোর ভাবিকে, চল তো তাড়াতাড়ি আশেপাশে যাই। কোন দিকে গেল? তখন উনিও বিষয়টা অশুভ আন্দাজ করে নিজের ভাইয়ের সাথে খুঁজতে বের হয়ে পড়েন। দুই ভাই মিলে খুঁজছেন, খুঁজতে খুঁজতে কোথাও পাওয়া যাচ্ছে না। এদিকে কি হয়েছে, কি মনে করে ওই মাঠের দিকটাতে গিয়েছেন। এখন ওনার ছোট ভাই বলছেন যে ভাই চলো তো মাঠের দিকটাতে যাই। তখন বলছেন যে মাঠের দিকে তোর ভাবি যাবে নাকি? তারপরও যাই চলো। কি মনে করে কোনো দিকে খুঁজে না পেয়ে যখন ওই দিকটাতে গিয়েছেন, ওই খেজুর গাছের কাছে এসেছেন, তখনই তো উপর থেকে কটমট কটমট আওয়াজ আসছে। ওনারা উপর দিকে তাকিয়ে তো তাদের চক্ষু ছানা বড়া। আরে এইটা কি দেখছি? ওই দুই জোড়া খেজুর গাছের একটার উপরে দাদি বসে আছেন এবং বসে বেশ মজা করে ওই বড় রুই মাছটা কাঁচা চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আর চিবিয়ে খাওয়ার সময় এক ধরনের শব্দ হচ্ছে, মাছের কাঁটা ভেঙে যাচ্ছে, ওরকম একটা শব্দ হচ্ছে। মূলত এই শব্দটাই ওনারা পেয়েছিলেন। ওনারা তো এটা দেখার পর, বিশেষ করে দাদা, উনি তো চিৎকার করে বলছেন এই তুমি নেমে আসো, নেমে আসো, ওইখানে উঠলা কিভাবে, ওইখানে কি করো? এই সমস্ত কথার কোনো ভ্রুক্ষেপ নাই। মাছ দাদি খেয়েই যাচ্ছেন। মাছ খাওয়া শেষ, মাথাটা দেখা যাচ্ছে, বড় রুই মাছের বড় মাথাটা তার হাতে আছে। এই মাথাটা কি করেছে, দাদি উপর থেকে দাদার দিকে জোরে ছুঁড়ে মেরেছে। যদিও দাদার গায়ে লাগে নাই, দাদা একটু সরে যান, কিন্তু বেশ জোরেই মেরেছিল। এরপর দাদি কি করেন, কাঠবিড়ালি যেভাবে গাছ থেকে নেমে আসে, মাথা নিচের দিক দিয়ে, হাত সামনের দিকে থাকে, পা পেছন দিকে থাকে, ঠিক ওইভাবে কাঠবিড়ালির মতো করে উনি গাছ থেকে নেমে এসে অজ্ঞান হয়ে যান। আর এই যে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে কিন্তু লোকজনও বেশ কিছু চলে এসেছিল। আবার ওই দিক দিয়ে যারা ফিরছিলেন ওই গ্রামে, ওই পথ দিয়েই তো আসতে হয় ওই মাঠ পেরিয়ে, এমন কিছু লোকজন ওইখানে দাঁড়িয়ে এই বিষয়টি দেখছিলেন। তারা তো খুব ভয় পাচ্ছিলেন, জোরে জোরে দোয়া দুরুদ পড়ছিলেন। তো দাদি যখন অজ্ঞান হয়ে যান তখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়। জ্ঞান ফেরার পরে উনি একদম স্বাভাবিক ছিলেন, কিন্তু কিছু সময় পর ওনার বমি শুরু হয়ে যায়। পরের দিন দুপুর পর্যন্ত এরকম বমির ভাব ছিল। এরপর আল্লাহর রহমত উনি একদম স্বাভাবিক হয়ে যান। তখন এই দাদা দাদিকে নিয়ে স্থানীয় একজন হুজুরের কাছে যান। উনি বেশ ভালো একজন হুজুর ছিলেন, ওনার কাছে বেশ জিন টিন আসতো আর কি। তো ওনার কাছে যখন বলেন তখন ওই হুজুর দাদিকে কিছুটা রুকিয়া করে দেন এবং বলেন যে আমি আমার সাথে থাকা জিনদের কাছ থেকে কিছুটা তথ্য নিই যে কেন এমনটা হলো। উনি কিছুক্ষণ পর এই তথ্যটা দাদাকে জানান যে দাদা যখন মাছ কিনে আসছিল, ওই জোড়া খেজুর গাছে একটা মেছো জিন থাকে। ও আসলে ওরকম শক্তিশালী জিন না, দুর্বল হয়ে গেছে। এমনিতেও সে শক্তিশালী না, তারপর আরো দুর্বল হয়ে গেছে। মূলত এই রুই মাছটি আসার সময় সে ওই রুই মাছটার দিকে নজর দেয়। আর দাদা নাকি ওই সময় মানে বিড়বিড় করে কোরআন তেলাওয়াত করতে করতে আসছিলেন। এই কারণে এই জিনটা আসলে কোনো কিছু করতে পারে নাই। আর
দাদি যখন মাছ করতে বসেন, ওই জিনটা কালো একটা বেড়ালের আকৃতিতে দাদির কাছাকাছি এসে বসেছিল, চুপ করে বসেছিল। এখন দাদি কি করেছেন, ওই মাছ যখন কেটেছেন, মাছের যে নাড়ি ভুড়িগুলো আছে, এইটা আবার নাকি ওই বিড়ালকে ডাক দিয়ে খেতে দিয়েছেন, যে এই বিড়াল এদিকে আয়, নে, এই বলে কিছু তার সামনের দিকে ছুঁড়ে মেরেছেন। এরপরে কিন্তু দাদি আর কিছু মনে করতে পারে না, ওনারও এতটুকুই মনে ছিল। পরে হুজুর বলেন মূলত জিনটা দূরে দাঁড়িয়েছিল, কিন্তু দাদি যখন তার কাছে ডেকেছে তখনই এই জিনটা সুযোগ পেয়ে যায়, তখনই এই জিনটা দাদির উপর ভর করে এবং মাছ সমেত দাদিকে নিয়ে চলে যায়। তো দাদির শরীরের ভেতরে থেকেই এই জিনটা মাছটা খেয়ে ফেলে। যেহেতু দাদার উপর ক্ষোভ ছিল যে ওই সময় সে মাছটা নিতে পারে নাই, এই জন্য মাছের মাথাটা দাদার দিকে ছুঁড়ে মেরেছিল। তো হুজুর বলে দেন যে ওই জিনটা একটা আবদার করেছে, যেহেতু সে আসলে মাছ টাছ খুব একটা খেতে পারে না, এই জন্য দাদা যেন দুটো রুই মাছ ওই জোড়া খেজুর গাছের নিচে দিয়ে আসেন। এটাই হলো ওই জিনের একটা আবদার। মানে খুব যে কঠোর কোনো নির্দেশনা বিষয়টা এরকম না, ও তো দুর্বল, এই জন্য তাকে দিয়ে আসতে অনুরোধ করেছেন। আর দাদিকে সে আর কখনো কোনো ক্ষতি করবে না। তো দাদা বলেন আচ্ছা ঠিক আছে, ও যদি খেতে চায় আমি দিয়ে আসবো। তো পরের দিনই দাদা দুটো বড় রুই মাছ কিনে নাকি একা একা গিয়ে রাতের বেলা ওই খেজুর গাছের গোড়ায় গিয়ে রেখে চলে এসেছিলেন। তো পেছন থেকে উনি কোনো শব্দ টব্দ পান নাই, উনি চলে এসেছেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি, দাদি কিন্তু এখনো ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই দেখেন যে আমরা যদি রাতের বেলা একা একা আসি, দোয়া দুরুদ পড়তে পড়তে আসি, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতে করতে আসি, তাহলে আল্লাহর অশেষ রহমতে কিন্তু এই জিনেরা যে ক্ষতি করতে পারে না, এই ঘটনায় কিন্তু তার প্রমাণ। কিন্তু দাদি তো আসলে বুঝতে পারেননি, উনি তো স্বাভাবিকভাবেই চিন্তা করে ওই বিড়ালকে এইগুলো খেতে দিয়েছিলেন। উনি কিন্তু আঘাতও করেন নাই বিড়ালকে, এমন না যে আঘাত করেছেন, তা কিন্তু না। ওই ডেকে যখন কাছে আনার চেষ্টা করেছেন তখনই ওই জিনটা সুযোগ পেয়েছিল। এভাবে বিভিন্ন কারণেই, আমাদের ভুলের কারণে, আমাদের অজ্ঞতার কারণে, এগুলো আসলে ভুলও তো বলা যায় না। দাদি কি ওখানে কোনো ভুল করেছিলেন? না, তা তো করেননি। কিন্তু তারপর অনেক সময় এরকম হয়ে যায়, ভাগ্যে যদি দুর্দশা থাকে এরকম হয়েও যায়। তা আল্লাহর অশেষ রহমতে এটা নিয়ে তো আর বেশি কিছু হয়নি। তো এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। তো আমাদের এই ভাই, আমাদের নাজমুল ভাই, উনি বলেছেন যে ওই যে জোড়া খেজুর গাছ, ওগুলো কিন্তু এখনও আছে। উনি এই গাছের ছবি তুলে পরবর্তীতে আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের 103 নাম্বার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, রক্ত হিম করা আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কিশোরগঞ্জের সরকারি গুরুদুয়াল কলেজের অর্থনীতি বিভাগের একজন স্টুডেন্ট, ওনার নাম আজিজুল হক। আর এই আজিজুল হক ভাইয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ার হোসেনদি পশ্চিম কুমারপুরে। তো উনি যেই জায়গার ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, ওই জায়গায় কিন্তু বেশ হন্টেড ঘটনা ঘটেছে বলে অনেকের মুখেই শোনা যায়। ওই জায়গার একটু বর্ণনা শুরুতে না দিলেই নয়। মূলত একটি গাছকে কেন্দ্র করে ঘটনা, যেই জায়গায় ওই গাছটি, এই জায়গাটি হোসেনদি বাজার থেকে 1 কিলোমিটার উত্তরে পাকা মেইন রাস্তা, তারপর পশ্চিমে সরু চিকন কাঁচা রাস্তা, সামনে প্রায় 25 থেকে 30টা হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাড়িঘর রয়েছে। একত্রে এই বাড়িগুলোকে সামত্তেয়ার বাড়ি বলে। বাড়িগুলোর পশ্চিম পাশের ঝোপ, বিশাল কয়েকটা বাঁশঝাড়, আর সেখানে বড় রকমের কয়েকটা কড়ই গাছ রয়েছে। আর এই কড়ই গাছের তলে কিন্তু শ্মশান রয়েছে, বহু পুরনো এই শ্মশান। স্বাধীনতা যুদ্ধকালীন অধিকাংশ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা দেশ ছেড়ে গেলেও কিছু মানুষ কিন্তু পৈতৃক ভিটায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যতই বিপদ আসুক। মূলত অনেক মানুষ চলে যাওয়ার পর আশেপাশের জায়গাগুলো বিরান পড়ে থাকে, একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়ে যায়। আর ওখানে যারা থেকে যান, ওনারাই পরিবেশের সাথে আস্তে আস্তে খাপ খাইয়ে নেন। শোনা যায় এখনও ওই বিশাল দানবাকৃতির কড়ই গাছের তলার নিচে জমিগুলোতে যদি কেউ কাজ করতে যায়, কৃষকের কোদালের সাথে নাকি প্রায়ই উঠে আসে মানুষের দেহের বিভিন্ন অংশ, বিশেষ করে হাড়গোড়। রাতে যদি কেউ ওইদিকে যায় কোনো কাজে, কেউ কেউ নাকি ভয়ে পালিয়েও
চলে এসেছেন ওখান থেকে। আর সামুদ্রিয়ার বাড়ির নাম শুনলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়ে। এই জায়গাটা নিয়ে মানুষের মধ্যে এক অন্য ধরনের ভয়ঙ্কর অনুভূতি কাজ করে। এই কারণেই সচরাচর কেউ আসলে এই জায়গার আশেপাশে বিশেষ প্রয়োজন ছাড়া অবস্থান করে না। এই যে আজিজুল হক ভাই, উনি গত বছর ইউনিয়ন পর্যায়ের নির্বাচনের সময় উনি এবং ওনার এক বন্ধু ভোটার লিস্টের কাজে যখন ওই জায়গার বাড়িগুলোতে গিয়েছিলেন, তখন বাড়িগুলোর ভেতরে যখন প্রবেশ করেন তখন মনে হলো যেন এক অন্য পৃথিবীতে চলে আসলেন। শুনশান নীরবতা, বিন্দুমাত্র কোলাহল নেই, লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে, অতিরিক্ত কোনো আওয়াজও নেই। নিস্তব্ধতা মনে হচ্ছে যে ওই পরিবেশটাকে একদম গিলে খেয়ে ফেলেছে। তো চলুন এবার মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটির সময়কাল কিন্তু খুব কাছের, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। এই কিশনগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার হোসেন্দি ইউনিয়নের পশ্চিম কুমারপুর যে গ্রামটি, এই গ্রামে একজন ভাই ছিলেন, তার নাম হচ্ছে লিটন মিয়া। ওনার বয়স ছিল 30 থেকে 35 বছর। খুব হাসি খুশি এবং মিশুক স্বভাবের মানুষ ছিলেন। তিনি মূলত গাছ কাটার কাজ করতেন। দরিদ্র লিটন ভাই, ওনার এমন অবস্থা ছিল দিন আনে দিন খায়। কোনোদিন কাজ যদি পেতেন, কিছু টাকা পেতেন, ওইটা দিয়ে বাজার করে আনতেন। কোনোদিন কাজ না পেলে কিন্তু ওই দিনটা খুব কষ্টে চলতো। অভাবে সংসারে এক মেয়ে এক ছেলে আর তার স্ত্রীকে নিয়ে চলছিল দিন। এই লিটন ভাইয়ের চাচাতো ভাই আছে একজন, তার নাম হচ্ছে বিল্লাল মিয়া। উনিও গাছ কাটার কাজ করতেন। তো কিছুদিন আগে ওনাদের এলাকার এক লোক এই লিটন ভাইয়ের চাচাতো ভাইকে অর্থাৎ বিল্লাল ভাইকে একটি কড়ই গাছ কেটে দেওয়ার জন্য বলেন। লোকটি ভালো দাম দেবে এটাও বলেন। যেহেতু একই এলাকার লোক, বিল্লাল মিয়া তো রাজি হয়ে যান। যথারীতি নির্দিষ্ট দিনে তিনি তার এক সহযোগীকে নিয়ে গাছ কাটতে বের হবেন বলে ঠিক করেন। তো ওনারা তো ওই দিকটাতে যাবেন। সকালবেলা খাওয়া দাওয়া করে গিয়েছেন। মোটামুটি ওনাদের বাড়ি থেকে 20 থেকে 30 মিনিট হাঁটলে ওই জায়গাটাতে ওনারা পৌঁছাতে পারবেন। যথারীতি ওনারা গাছের কাছেও যান এবং কাজও শুরু করেন। তো এই যে বিল্লাল মিয়া যখন দা হাতে গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন, সাথে সাথে উনি খুব ভয়ঙ্কর রকমের একটা ঝাঁকুনি অনুভব করেন। এমন দিনের বেলায় ঝড় নেই, তুফান নেই, ঝাঁকুনি হচ্ছে গাছে। তার মানে ঘটনাটা কি? আর ওনার কাছে হঠাৎ করে মনে হতে থাকে কানের কাছে কেউ একজন ফিসফিস করে বলছে, কাটিস না। এ কথা শোনার পর এই বিল্লাল ভাই তো থমকে যান। কিছু বুঝে ওঠার আগে আবারও পুনরায় শুনতে পান, খবরদার গাছ কাটবি না। এমনভাবে ফিসফিস করে কানের কাছে কথা হচ্ছিল যে ফিসফিস করে যদি কেউ কথা বলে মুখ থেকে এক ধরনের বাতাস বের হয়, সেই বাতাসটাও ওনার কানে উনি অনুভব করছিলেন। তো বিল্লাল ভাই তো খুব ভয় পান, সাথে সাথে দা হাতে করে নিচে চলে আসেন। আর সাথে থাকা যিনি ছিলেন বলে, যাই তাড়াতাড়ি চল, গাছ কাটা যাবে না। বলে কেন কাটা যাবে না? কোনো কথা বলা যাবে না, তাড়াতাড়ি চল। তো ওনারা তো দ্রুত চলে আসেন বাড়ির দিকে এবং ওই যে মালিক, যিনি ওই গাছের মালিক, তার সাথে দেখা করে বলেন যে ওনারা গাছ কাটতে পারবেন না, এই গাছের সমস্যা আছে। তো যখন ওনারা আবার বাড়ির দিকে ফেরত আসছিলেন, পথে কয়েকজনের সাথে দেখা হয় যে কি বিল্লাল মিয়া এই অসময়ে আজকে গাছ টাছ কাটো নাই? তখন বলে আর ভাই বলেন না, এই যে এই ঘটনা। তখন বলে কি তোমরা ওই গাছ কাটতে গেছিলা? তোমরা জানো না যে ওই গাছ কাটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আগে অনেকে, এই জন্য ভয়ে কেউ গাছ কাটতে যায় না। তো এই বিষয়টা কিন্তু বিল্লাল মিয়া ওইভাবে জানতেন না, জানতেন কিছু কিছু, কিন্তু ওইভাবে জানতেন না যে এটাই সেই গাছ। তো উনি তো অবাক হন, কিছুটা রাগও হন যে এরকম একটা ঘটনা, গাছের মালিক তাকে কিছুই জানালো না, অথচ এই দুইজনকে এই গাছে তুলে দিল, তাদের জীবনকে হুমকির মুখে ফেলে দিল। যাই হোক, যেহেতু মালিককে বলেই আসছেন যে ওনারা কাজটা করবেন না, তো যে যার মতো বাড়িতে চলে যান। যাই হোক, কয়েকদিন পরের ঘটনা, এই যে লিটন ভাই, যাকে নিয়ে মূলত ঘটনা, এতক্ষণ তো বললাম বিল্লাল ভাইয়ের ঘটনা, এই লিটন ভাই চাচাতো ভাই। তো এই লিটন ভাই, ওনার কাছে ওই মালিকটা এসেছেন, এসে বলেন যে মেয়ের বিয়ে তো, গাছ তো বিক্রি করতে হবে, কেউ তো গাছ কাটতে চায় না, তুমি জানো, তুমি গাছটা কেটে দিবা, ভালো টাকা দিব। এখন লিটন ভাই আবার এই সমস্ত ভূত প্রেত এগুলো বিশ্বাস করতেন না, কারণ উনি অনেক গাছ কেটেছেন, কখনো কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। গাছ কাটতে গিয়ে যে অনেকে স্বপ্ন দেখে খবরদার গাছ কাটবি না, এই ধরনের কোনো সমস্যা হয়নি। এমনকি কিছু হন্টেড গাছ বলে পরিচিত এমন গাছ উনি কেটে ফেলেছেন, কোনো সমস্যা হয়নি।
এখন লিটন ভাই চিন্তা করলেন যে আমার তো হাত টান, আর এই লোকটারও দরকার, ভালোই টাকা দিবে, তো এই সুযোগটা তো আমার হাতছাড়া করা উচিত হবে না। তো যে কথা সেই কাজ, উনি তো এক বাক্যে গাছ কাটতে রাজি হয়ে যান। কিন্তু এই খবরটা যখন তার চাচাতো ভাই বিল্লাল মিয়ার কাছে গেল, সে হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে যে ভাই খবরদার গাছটা কিন্তু কাটিস না, আমি কাটতে গিয়ে কিন্তু এই ধরনের সমস্যায় পড়ছিলাম। তো এই লিটন ভাই তো এই সমস্ত কথায় কোনো পাত্তাই দেন না। উনি বলেন যে ধুর বেটা, দিনের বেলা গাছ কাটবো, কিসের কি, এই সমস্ত কথা বলে তার চাচাতো ভাইকে নিবৃত করেন এবং গাছ কাটার সিদ্ধান্তে অটল থাকেন। তো এর পরের দিন তার সহযোগী, তার নাম হচ্ছে লোকমান মিয়া, এই লোকমান মিয়াকে সাথে নিলেন আর চলে গেলেন গাছ কাটতে। এই দিনটি ছিল ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, মঙ্গলবার। রমজান মাস আসতে তখনও বেশ কয়েকদিন বাকি, সময়টা ঠিক দুপুরবেলা। তো বেলা গড়িয়ে সূর্য তখন পশ্চিম দিকে ঢলে পড়তে চলেছে, এই সময়টাতে ওনারা গিয়েছেন। তো আজ এই জায়গাটা মনে হচ্ছিল অন্য দিনের থেকে একটু বেশি অন্যরকম। দুটো চিলের মতো পাখি করুণ সুরে চিৎকার করে যাচ্ছিল, এটা কিন্তু যে লোকমান মিয়া যিনি, উনি কিন্তু শুনছিলেন। আর ওনাদের কাছে মনে হচ্ছিল পরিবেশটাই কেমন যেন একটা গম্ভীর। তখন এই লিটন ভাই লোকমান মিয়াকে বলেন, এই লোকমান, তুই বরং গাছের গোড়া থেকে মাটি সরাতে থাক, আমি উপরে উঠি। তো এই লিটন ভাই কোমরে দড়ি আর দা নিয়ে গাছে উঠছে। হঠাৎ করে একটু পর গাছটা কেমন যেন ঝাঁকুনি খেলো, পরপর 2-3 বার। আর এরপর এই লিটন ভাইও ঠিক একই ধরনের একটা ফিসফিস আওয়াজ পেল, কাটিস না, খবরদার গাছ কাটবি না। তো লিটন ভাই কিন্তু এটা শুনেছেন, এটাকে উনি পাত্তাও দেন নাই। উনি ভেবে নেন এটা মনের ভুল। আর যারা এই গাছে ওঠে, অনেক ধরনের তো শব্দ হয়, গাছের পাতার শব্দ হয় বাতাসে, ডালগুলো একটা একটার সাথে বাড়ি খায়, মনে হচ্ছে এরকম কিছু। আর যদি সত্যি সত্যি কিছু হয়েও থাকে, ওসব তার কোনো ক্ষতি করতে পারবে না, এরকমটাই চিন্তা করেছেন উনি। তো উনি দড়িটা একটা মোটা ডালে বাঁধেন, কাটা শুরু করলেন একটা গাছের ডাল। বেশ কয়েকটি ডাল উনি কেটেও ফেলেন। হঠাৎ কেমন যেন একটা গরম বাতাস ওনার শরীরের উপর দিয়ে চলে যায়, শরীরটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগে। তখন লিটন ভাইয়ের বুঝতে বাকি রইল না যে উনি খুব বড় ধরনের একটা বিপদ ডেকে এনেছেন। ওনার কাছে তখন মনে হচ্ছিল কেউ ওনার হাতটা খুবই শক্ত করে ধরে রেখেছে। এবার তো উনি মারাত্মক ভয় পেয়েছেন। দিন দুপুরবেলা কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। ওনার হাত থেকে দাটা নিচে পড়ে যায়, উনিও নিচে নেমে আসতে চান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শরীরের নিয়ন্ত্রণ উনি হারিয়ে ফেলেছেন, কথা বলতে পারছেন না। এইদিকে লোকমান মিয়া গাছের গোড়া থেকে মাটি সরাচ্ছিলেন। হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ পান, তাকিয়ে দেখেন যে ওই দাটা নিচে পড়ে গেছে। তো উনি ওনার মতো করে কাজ করছেন, মনে করছেন হয়তোবা নিচে নেমে আসবে, এই জন্য দাটা মাটিতে ফেলে দিয়েছে। তো উনি আবার নিচ থেকে বলছেন যে আমি দড়ির মাথা একটা ছোট গাছের সাথে বেঁধে দিচ্ছি, যাতে টেনে ডালটা সহজে নামাতে পারি। এই বলে দড়ির মাথাটা নিচের দিকে নিয়ে যাবেন, এমন সময় হোঁচট খেয়ে উনি পড়ে যান। কিন্তু ওই সময় উনি বুঝে উঠতে পারেননি কিসের সাথে উনি হোঁচট খেয়ে পড়ে গেলেন আর কিভাবে হোঁচট খেয়ে পড়ে গেলেন। তো মাথা উঠিয়ে উনি আগে গাছের উপর দিকে তাকান, উনি দেখেন যে গাছের উপরে কেউ নাই। এরপর উনি কিসের সাথে হোঁচট খেয়ে পড়ে গেলেন, এইটা যখন দেখেন তখন দেখেন যে লিটন ভাই বেহুশ হয়ে মাটিতে পড়ে আছে। মূলত তার সাথেই ধাক্কা লেগে পড়ে গিয়েছিলেন। পড়ে গিয়ে উনি আবার কিছুটা এগিয়েও গিয়েছিলেন আর কি, ধাক্কা খেয়ে। আবার দৌড়ে লিটন ভাইয়ের কাছে আসেন, এসে দেখেন যে লিটন ভাইয়ের হাতের বড় একটি হাড় এমনভাবে ভেঙে গিয়েছে, ভেঙে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে চামড়ার সাথে হাত ঝুলে আছে। খুবই ভয়ানকভাবে সেটা ভেঙেছে। আর এটাও দেখেন যে উনি যে পড়ে গেছে, ওনার হাঁটু ভেঙে উল্টো দিকে হয়ে আছে, আর কোমরের হাড়ও ভেঙে অন্য দিকে চলে গেছে, মানে মনে হচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ওই জায়গাটা। আর ওনার গালের এক পাশে এমনভাবে একটা চরের দাগ স্পষ্ট হয়ে আছে, যেখানে মোটা মোটা আঙ্গুলের ছাপ খুবই স্পষ্ট। তো এই দৃশ্য দেখে তো লোকমান মিয়া তো চিৎকার করে উনি অজ্ঞান হয়ে যান। কিছু সময় পর স্থানীয় কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিল কোনো একটা জরুরি কাজে, তখন এই দুইজনকে এই অবস্থায় তারা আবিষ্কার করেন। এদিকে এই লিটন ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ, উনি তখনও অজ্ঞান অবস্থায়, আর ওইদিকে লোকমান মিয়া অজ্ঞান অবস্থায়। ওনারা ওই অবস্থায় দ্রুত প্রথমে আগে লোকমান মিয়ার জ্ঞান ফেরান, আর একজন আবার লিটন ভাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। বেশ অনেকক্ষণ পর লিটন ভাইয়ের জ্ঞান ফেরে, খুবই বাজে অবস্থা আর কি। দ্রুত ওইখান থেকে
একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন যে এই প্লাস্টারগুলো এখানে করা যাবে না, ভালো করে আগে এক্স রে করে নিতে হবে। তখন দ্রুত ওনারা কিশোরগঞ্জ সদর হসপিটালে নিয়ে যান, কিন্তু অবস্থা বেগতিক ছিল। সদর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটাল, যেটা সেখানে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তো এর মধ্যে কিন্তু লিটন ভাইয়ের জ্ঞানও এসেছিল। অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে, ওই অ্যাম্বুলেন্সেই কিন্তু ওনার সাথে যা যা হয়েছিল সব কথা খুলে বলেন। বারবার লিটন ভাই অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে নেওয়ার পর লিটন ভাইয়ের মৃত্যু হয়। রাত তখন প্রায় 8:30 বাজে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তাকে তার লাশকে ছেড়ে দেওয়া হয়। ওনারা অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বাড়িতে ফেরত আসছেন। লাশের সাথে 2জন মহিলা, 1জন পুরুষ ছিলেন আর ড্রাইভার ছিলেন। আর এই লিটন ভাইয়ের স্ত্রী, উনি তো মাঝে মাঝে তার স্বামীর শরীরে হাত দিচ্ছিলেন, কান্নাকাটি করছিলেন। তবে ওনার কাছে মনে হচ্ছিল লাশটা মনে হয় অনেক ঠান্ডা, এতটা ঠান্ডা সাধারণত হয় না। এর মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটে। এই ঘটনা দেখার জন্য নিশ্চয়ই কেউ প্রস্তুত থাকবে না। এটি ওনার স্ত্রী খুবই স্পষ্ট বুঝতে পেরেছেন এবং দেখেও ছিলেন, এবং শুধু উনি না, আরও কয়েকজন যারা এই পাশে ছিলেন তারাও দেখেছিলেন। সেটা হলো, ওনার স্ত্রী হঠাৎ করে দেখতে পেলেন যে লাশের মুখটা কেমন যদি খুলে গেল, এবং দেখলেন অদ্ভুত রঙের একটা প্রজাপতি। দেখে মনে হচ্ছে এটা নীল রঙের মতো হবে আর কি। এই নীল রং টাইপের একটা প্রজাপতি ওনার নাকের ছিদ্র দিয়ে আস্তে আস্তে বের হয়ে আসলো, এবং বের হয়ে এসে বিশাল একটা প্রজাপতির আকার ধারণ করলো। বিশাল বলতে সাধারণ প্রজাপতির আকার যেরকম হয় এর থেকেও আরও 10 গুণ বড় হবে। এই প্রজাপতিটি খুবই সুন্দর এবং অনেক বড় ছিল। তো উনি অবাক হলেন যে এইভাবে অ্যাম্বুলেন্সের ভিতর এমন সময় এই অবস্থায় লাশ থেকে প্রজাপতি বের হয়ে আসলো কিভাবে। উনি হাত দিয়ে ওই প্রজাপতিটাকে যখনই ধরতে গিয়েছিলেন, মুহূর্তের মধ্যেই ওই প্রজাপতিটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। উপস্থিত অন্যরাও দেখেছিলেন, সেটা খুব ভয় পেয়েছিলেন এই ঘটনায়। তার পরের দিন ওনার লাশের দাফন কার্য সম্পন্ন করা হয়। এরপর থেকে ওই গাছটি সেদিনের পর থেকে আজ পর্যন্ত কেউ কাটতে রাজি হয়নি। এখনও সেটি এভাবে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আজিজুল হক ভাই ওনার এক ছোট ভাই রাসেলকে নিয়ে ওই গাছের একটা ছবি তুলে এনেছিলেন। এই ছবিগুলো উনি আমাদেরকে দিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ছবিগুলো আমরা ইনশাল্লাহ পোস্ট করব। আজিজুল হক ভাই আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন বলে বলেছেন। আমরা অপেক্ষায় থাকলাম ওনার আরও সত্য ভয়ের ঘটনাগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ আজিজুল হক ভাই আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আমাদের লিসেনারদের মধ্যে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 103 নম্বর এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার সুবানজায়া সিটির একটি শপিং মলে উনি কর্মরত রয়েছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানায়। ওনার নাম ইমতিয়াজ আহমেদ। মূলত এই ঘটনাটি ওনার ছোট দাদার সাথে ঘটেছে। ওনার দাদারা ছিলেন 4 ভাই। এর মধ্যে ওনার যে ছোট দাদা, উনি ছিলেন খুব সুঠামদেহী সুদর্শন একজন যুবক। ওই সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যাত্রাপালা বেশ জনপ্রিয় ছিল। উনি যাত্রাপালার বিভিন্ন ক্যারেক্টারে অভিনয় করতেন। অভিনেতা হিসাবে ওনার বেশ ভালোই সুখ্যাতি ছিল। তো এভাবেই চলছিল। আর ওনার বেশ কিছু অভ্যাস ছিল, যেমন মাঝে মাঝেই উনি ওনার বন্ধুবান্ধবদের সাথে নারায়ণগঞ্জ সদরে আসতেন সিনেমা হলে সিনেমা দেখার জন্য। বিশেষ করে রাতের যে শোটা, এই শোটা উনি দেখতে আসতেন বন্ধুবান্ধবদের সাথে। তো এইভাবেই চলছিল। ঘটনার সময়কাল 1960 কি 61 সালের মতো সময় হবে, এরকম একটা আর কি। তো উনি দিনের বেলা যাত্রাপালায় অভিনয় করেছেন, একটা শো ছিল ওনার। তো ওই দিন হাতে আবার বেশ ভালোই টাকা এসেছে, বেশ বকেয়া কয়েকটা পেমেন্ট উনি পেয়েছেন। তো টাকা পয়সার কাছে ভালোই ছিল। তো ওই সময়ের হিসাবে উনি প্রায় 650 টাকার মতো ওই দিন পেয়েছিলেন আর কি। মানে এটা কিন্তু 1960-61 সালে কিন্তু অনেক টাকা।
তাহলে বুঝতেই পারছেন যে ওই সময় ওনার অভিনয়ের চাহিদাটা কেমন ছিল, ওনার পেমেন্টটা কেমন ছিল। ওই সময় 600 650 টাকা কারো হাতে থাকা মানে কিন্তু উনি অনেক জাঁকজমকপূর্ণ একটা লাইফ লিড করতে পারেন আর কি। তো যাই হোক, উনি টাকা পয়সা ম্যাক্সিমাম সব উড়ায় ফেলতেন আর কি, এই যে এইভাবে সিনেমা দেখে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে, যেহেতু ওনার বেশ ভালো জনপ্রিয়তা ছিল ওই সময় আশেপাশে। তো উনি এক রাত্রে কি করেছেন, ওনার বন্ধু বান্ধবদের সাথে, যেদিন বেশ মোটা অঙ্কের টাকা পেয়েছেন আর কি, তো বন্ধু বান্ধবদের সাথে উনি রাতের শো দেখতে যাবেন নারায়ণগঞ্জ সদরে সিনেমা হলে আর কি। উনি বন্ধু বান্ধবদের সাথে বেরোয় যান। তো ওই বন্দর থানা থেকে নারায়ণগঞ্জ সদর আসতে গেলে নবীগঞ্জ হাট আছে, নবীগঞ্জ হাট না, ওটা মূলত একটা ঘাট আর কি, ওখান দিয়ে খেয়া পার হতে হয়। তো ওখান দিয়ে উনি খেয়া পার হয়েছেন। তো উনি একটু হঠাৎ করে অন্যমনস্ক হয়ে যান, এদিকে ওনার বন্ধু বান্ধবরা একটু হেঁটে আগে চলে গিয়েছেন, উনি দেখতে পাচ্ছেন ওনার বন্ধু বান্ধবদেরকে। হঠাৎ করে উনি দেখেন যে একটা পাগল, চুল বড় দাড়ি বড়, এসে বলতেছে, এই আমারে কিছু টাকা দে, আমি খুব ক্ষুধার্ত, তোর কাছে টাকা আছে, তুই আমাকে দে, আমি খাবো। এখন উনি কিন্তু টাকা দিতে পারতেন, এটা সত্য, কারণ ওনার কাছে তখন অনেক টাকা। উনি বলেন যে না, আমার কাছে কোনো টাকা নেই, টাকা পয়সা দিতে পারবো না। তখন উনি বলছেন যে দে দে টাকা দে, আমাকে কিছু টাকা দে, আমি একটু খাই, খেলে তোরও সোয়াব হবে, আমি একটু শক্তি পাবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন জান্নাতে তোরে আরো ভালো ভালো খাবারের ব্যবস্থা করে দেন। উনি একদমই তুচ্ছ তাচ্ছিল্য করে ওখান থেকে চলে আসেন। উনি আবার একটু তাড়াতাড়ি হেঁটে এসে বন্ধু বান্ধবদেরকে মানে রিচ করতে পারেন। তো বন্ধু বান্ধব বলছে, কি ব্যাপার, তো পিছনে পড়ে গেলি কেন? বলে ওই এক কোথাকার এক পাগল বললো যে টাকা দে। তো বন্ধু বান্ধবরা বললো, ঠিক আছে, তোর কাছে তো টাকা আছে, দিতি 2-1 টাকা দিতি, সমস্যা কি? তো উনি এগুলো আসলে অতটা মাথায় নেন নাই, বন্ধু বান্ধব যে কথা বললো, অন্য গল্প করতে করতে সিনেমা হলে চলে আসেন, সিনেমা দেখেন। তো ওই সময় সিনেমা দেখে যখন আবার ওই নবীগঞ্জ ঘাটে আসেন বন্ধু বান্ধবদের সাথে, তখন রাত প্রায় 12টা বেজে গেছে। তখন কিন্তু এই 60-61 সালে রাত 12টা মানে কিন্তু অনেক রাত, কিন্তু ওই সময়ও রাতে ওই নাইট ম্যাটিনি শোটা দেখে ফেরার লোকও থাকতো অনেক, এই জন্য ওই ঘাটে কিন্তু এরকম নৌকা থাকতো রাতের বেলা। তো ওনারা ওই নৌকাতে আবার খেয়াঘাট পার হয়েছেন। খেয়াঘাট পার হওয়ার পরে ওনার যে কয়েকজন বন্ধু বান্ধব ছিল তারা যে যার মতো চলে গেছে। তো উনি যখন আসছিলেন, আসার পথে একটা নির্জন জায়গায়, ওনার বাড়ির কাছাকাছি একটা নির্জন জায়গায় হঠাৎ করে দেখেন যে ওই পাগলটা এসে বলছে, কিরে, তোরে বললাম যে আমার কিছু টাকা দে, তুই দিলি না, বন্ধু বান্ধবদের নিয়ে সিনেমা দেখতে গেলি, তোর পকেটে এখনো 512 টাকা আছে, তুই যে সিনেমা দেখতে গেলি একজন অভুক্ত মানুষকে টাকা না দিয়ে, কাজটা কি ভালো? তুই তো কাজটা ভালো করিস নাই, এটা তো একজন মানুষের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তখন এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদা বেশ অবাক হন যে তার কাছে এখনো 512 টাকা আছে, এটা এই পাগল কিভাবে জানলো? নিশ্চয়ই জানার কথা না। তো ওই পাগল তাকে নসিহত করতেছে, মানে উনি আর কি উত্তর দেবেন, পাগল তাকে নসিহত করতেছে যে ভালো হয়ে যা, তুই কাজটা ভালো করলি না আমার সাথে। তো এক পর্যায়ে পাগল কি করেছেন, এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদাকে গালে একটা মৃদু চপেটাঘাত, মানে একটা থাপ্পড় দিয়েছেন। তো থাপ্পড় খাওয়ার পর ওনার আসলে ওইভাবে মাথার কাজ করতেছিল না, মানে উনি যে স্বাভাবিক সেন্সে ছিলেন বিষয়টা এরকম না। উনি দেখতে পান ওনার সামনে হঠাৎ করে একটা ভ্যান বা রিক্সার মতো কিছু একটা চলে আসলো। ওই ভ্যান চালক না রিক্সা চালক উনি ভালো করে বলতে পারেন না, এই চালককে উনি চেনেনও না। তো উনি নিজের অজান্তেই ওই রিক্সা বা ভ্যানের উপর উঠে গেলেন, উনি নির্দিষ্ট করে বলতে পারেন ওটা রিক্সা না ভ্যান ছিল। তো উনি উঠে যাওয়ার পর ওইটা ওনাকে বাড়ির কাছ পর্যন্ত নিয়ে আসে। এরপর ওনার মনে উনি ওখান থেকে নামলেন, বাড়িতে চলে গেলেন। মানে ওইটুক সময়টা ওনার একটা ঘোরের মধ্যে ছিল, উনি স্বাভাবিক সেন্সে ছিলেন না। আর ওই পাগলটাকে উনি দেখেছেন বলে মনে পড়ে না। উনি বাড়িতে এসে ঘুমিয়ে যান। তো সকালবেলা ওঠার পর বাড়ির লোকজন দেখে যে এই ব্যক্তি, মানে ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদা, উনি খুব অস্বাভাবিক রকমের আচরণ করছেন, ভাঙচুর শুরু করে দিয়েছেন, লাফ দিয়ে বাড়ির চালের উপর উঠে যান, গাছে উঠে যান, মানে কি একটা অদ্ভুত দৃশ্য। উনি অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, যেহেতু অভিনেতা ছিলেন, একটা গুরু গাম্ভীর্য ভাব তার মধ্যে রাখতে হতো, সবার সাথে কথা বলতেন হাসি মুখে, কিন্তু নিজের ওয়েটটা বজায় রেখে। কিন্তু হঠাৎ করে তার এরকম
আচরণ দেখে মানুষ সবাই তো অবাক হয়ে যায়, কী ব্যাপার, ও হঠাৎ করে এমন শুরু করলো কেন। তাকে তো অনেক কষ্টে ধরে বেঁধে রাখা হয়, তারপর ওনার বন্ধু বান্ধবদেরকে খবর দেওয়া হয় যে ওর সাথে কি এমন কোনো ঘটনা ঘটছিল যার কারণে হঠাৎ করে এরকম করলো, তোমরা কেউ কিছু জানো? তো ওরাও তো কিছু বলতে পারেন না আসলে, যে আসলে কী হলো না হলো। তখন এই যে ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদার বাবা যিনি, তো উনিও কিন্তু টুকটাক কবিরাজি জানতেন। তো উনি বুঝতে পেরেছেন ওনার ছেলের সাথে কোনো একটা সমস্যা হয়েছে। উনি দ্রুত একটা আসন বসিয়ে ওই ছেলের উপর যে জিনের প্রভাবটা হয়েছে বলে উনি মনে করছেন সেই জিনটাকে হাজির করার চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টা করার পরও পুরোপুরিভাবে উনি ব্যর্থ হন, কোনোভাবেই সেটা হাজির করতে পারলেন না। এরপর ওই দিনটা কেটে যায়। রাতের বেলা ওই বাড়ির বাইরে ভয়ঙ্কর ধরনের গর্জন, চালের উপর ধুমধাম আওয়াজ, তারপর ঝড় তুফান শুরু হয়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ঘর থেকে বাইরে বের হলে দেখে যে সব কিছু স্বাভাবিক, কিন্তু ঘরের ভেতর ঢুকলে এরকমটা মনে হয়। তো এই ধরনের সমস্যা শুরু হয়ে গেল। ওদিকে এই ছোট দাদার ঘরের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি, বাড়ির সদস্যরা দ্রুত বাইরে বের হয়ে ওনার ঘর বাইরে থেকে লক করে দিলেন যাতে উনি বের হতে না পারেন। তো উনি বের হওয়ার চেষ্টা করছিলেন আর কি। তো বাড়ির সদস্যরা বুঝতে পেরেছেন কোনো একটা জটিল সমস্যা হয়েছে যেটা ওনারা বুঝতে পারছেন না। এদিকে পরের দিন ওই রাতটা ওইভাবেই কেটে যায়। সকালে উঠে ওই ধরনের ঝড়ের কারণে যে বাড়ির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোনো আলামত খুব একটা পান না ওনারা। পরের দিন ভালো একজন কবিরাজের কাছে যান। কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজকে বলেন, এই ব্যাপার, আপনি একটু বাসায় আসেন, এই সমস্যার একটু সমাধান করতে হবে। ওকে নিয়ে আসার মতো উপায় নাই, ও খালি ছোটাছুটি করে কোন দিক দিয়ে দৌড় দিয়ে চলে যায়। তো কবিরাজ উনি আসেন, আসার পরে ওই বাড়ির সদস্যদেরকে বলেন যে আপনাদের বাসায় তো আমি আসছিলাম, কিন্তু আমার সাথে ভালো যে দুজন জিন রয়েছে ওরা আমাকে একটা বিষয় সতর্ক করেছে। সেটা হচ্ছে যে এই যে যার উপর সমস্যা হয়েছে বলে আপনারা বলছেন, এর উপর খুবই শক্তিশালী বয়স্ক একটি জিন প্রভাব বিস্তার করেছে। তবে আপনাদের জন্য ভালো খবর হলো এই জিনটা খুবই পরহেজগার এবং আল্লাহওয়ালা। আমার দুইজন জিন বলেছে যে হুজুর আপনি ওখানে যাচ্ছেন, খুব আদবের সাথে কথা বলবেন যদি ওই ছেলের উপর হাজির হয়। কারণ হচ্ছে আমরা হচ্ছি ওনার শিষ্য, আমরা বিভিন্ন এলেম কালাম জানার জন্য ওনার কাছে যাই। আর উনি কেন এর উপরে ক্ষিপ্ত হলো এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না। উনি নিজে এসে যদি কিছু বলেন ওনার মুখ দিয়েই উনি বলুক, আমরা এই বিষয়ে কোনো কথা বলার সাহস রাখি না। সুতরাং তার সাথে খুব আদবের সাথে কথা বলবেন। কোনো ধরনের হুমকি ধামকি দিলে কিন্তু আপনার পরিণতিও খারাপ হয়ে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না। কারণ বহু জিন শিষ্য তার রয়েছে যার এক কথার উপরে অনেক ক্ষয়ক্ষতি তারা করে দিতে পারে, কিন্তু কখনোই উনি কারো ক্ষতি করার নির্দেশনা দেন না। কিন্তু আমরা বুঝতে পারছি না যে উনি কেন হঠাৎ করে এই ছেলের উপর প্রভাব বিস্তার করলেন। সুতরাং আপনি অত্যন্ত ভদ্রোচিতভাবে তার সাথে কথা বলবেন। তো উনি কিন্তু এই কথা বললেন যে আসলে বিষয়টা একটু ভালো করে বোঝার দরকার। তখন উনি বেশ অল্প খানিকক্ষণ চেষ্টা করেছেন, খুব বেশিক্ষণ না। এর মধ্যে এই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদার উপর এই জিনটা হাজির হয়ে যায়। হাজির হয়ে সালাম দেন উনি নিজে থেকেই। তখন ওই কবিরাজও সালামের উত্তর নিয়ে বলেন যে হুজুর আপনি এই ছেলেটার উপরে কেন প্রভাব বিস্তার করলেন, ওর কী অপরাধ? তখন উনি শুরু থেকে বিষয়টা বলেন যে এই ব্যাপার, আমি বটগাছের উপরে ছিলাম, আমি ওই বটগাছেই থাকি, ওখানে একটা বটগাছ রয়েছে। ওরা বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছে যে সিনেমা দেখতে যাবো, এটা করব সেটা করব, অনেক পাপ কাজের কথা বলছিল। তো আমার কাছে মনে হলো যে ওকে আমি আটকাই কোনো না কোনোভাবে, ও এই কাজগুলো না করুক। আর ওকে আমি ভালো জানতাম এই অর্থে যে ওর মধ্যে অনেক ভালো গুণ আছে, ও যদি ভালো পথে ফেরত আসে ওকে দিয়ে অনেক ভালো কাজ হবে। এই জন্যই মূলত ওকে আমি আগে থেকে দেখে রেখেছিলাম। আর ওই দিন যাওয়ার সময় ওর কাছে আমি কিছু টাকা চাই, ওই দিন ওর কাছে অনেক টাকা ছিল, কিন্তু ও আমাকে খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করে। ওর উপর আমার রাগ না, ওর আচরণ আমি মনে কষ্ট পেয়েছি, এটাই হচ্ছে বিষয়। ওর উপর রাগ করলে তো ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত বা অনেক বড় ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। মূলত ওর আচরণ আমি এই কারণে মনে কষ্ট পেয়েছি যে একটা মানুষের আচরণ এরকম হওয়া উচিত না। আমরা জিনেরা অনেক মানুষের অনেক উপকার করি, মানুষ টের পায় না। কিন্তু একটা ক্ষুধার্ত ব্যক্তি ওর কাছে সে টাকা চাইলো, ওর কাছে এত টাকা থাকার পরেও দিল না, বিষয়টা কি মনে কষ্ট লাগার মতো না?
তখন ওই কবিরাজ বলেন, জি হুজুর, আপনি তো ঠিকই বলেছেন, আসলেই মনে কষ্ট লাগার মতো বিষয়, তো ওকে আপনি ছেড়ে দেন। আর আপনি কি চান, আপনি যা চান সেটা নিয়ে ওকে ছেড়ে দেন। তখন এই কথায় ওই জিনটা একটু রাগান্বিত হয়। তখন বলে যে, এই কবিরাজ, আমার কথাবার্তা শুনে কি তোমার কাছে মনে হয়েছে যে আমি কোনো ভোগ দিলে চলে যাব, বা আমি এই ভোগ নিয়ে চলে যাওয়ার মতো কোনো জিন? তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না। এই বলেই উনি ওইখান থেকে চলে যান। মানে ওই ছোট দাদার উপর তো ভর করেছিলেন, উনি ওখান থেকে চলে যান। তখন কবিরাজের কাছে ওই দুইজন জিন নাকি ফিসফিস করে এসে বলছিল যে, হুজুর, আপনাকে বলছিলাম যে আপনি উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, অন্য অন্য জায়গায় গিয়ে যেটা বলেন। আপনাকে আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল, যেহেতু উনি চলে গেছেন, আপনি ডাকলে, হাজারবার ডাকলে উনি আর আসবে না। তখন কবিরাজ বলে, তাহলে করণীয় কি? তখন ওই জিনেরাই পরামর্শ দেয় যে এখানে আলী আসগর নামে একজন পরহেজগার ব্যক্তি আছেন। তো ওই আলী আসগর এই নামক এই পরহেজগার ব্যক্তিকে এই জিনটা খুব সম্মান করেন। তো উনি যদি তাকে অনুরোধ করেন এই জিনকে, তাহলে ওই জিনটা চলে যেতে পারে। এটার কিন্তু তার শিষ্যরা পরামর্শ দিয়েছিলেন আর কি। পরবর্তীতে এই আলী আসগর নামক যে ব্যক্তি, তার কাছে গিয়ে এই সব ঘটনা খুলে বলা হয়। তখন ওই আলী আসগর নামক যে ব্যক্তি, উনি ওই জিনটাকে তার সাথে থাকা জিনদের মাধ্যমে সালাম জানিয়েছিলেন, মানে তার কাছে এসে যেন একটু দেখা করে। তো ওই জিনটা আসার পরে বলছিল যে ও তো আসলে বয়স তো বেশি না, ইয়াং মানুষ, ভুল করে ফেলছে, ওকে ক্ষমা করে দাও। আর তোমার আসলে কি ইচ্ছা, ওকে নিয়ে কি পরিকল্পনা? তখন ওই জিনটা বলছিল যে ওকে নিয়ে আসলে আমার, ওকে যে বেশি কষ্ট দিব, ক্ষতি করবো, এরকম কোনো পরিকল্পনা না। আমি চাই ও ও ধর্ম অনুযায়ী জীবনযাপন করুক, এটাই আমার চাওয়া। এই চাওয়াটা তো অন্যায় না, তাই না? একজন মুসলিম হিসাবে আর এক মুসলিম ভালো পথে চলবে, এটা তো আমি চাইতেই পারি। তখন এই আলী আসগর নামক ওই পরহেজগার ব্যক্তি বলেন যে, ঠিক আছে, আমি ওকে বলবো যে ও যেন ভালো হয়ে চলে, আর এই ধরনের কাজগুলো যেন না করে, ও বাকিটা জীবন যেন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে জীবনযাপন করে, এটা আমি ওকে বলবো, আর ও যেন এই অনুযায়ী চলে। তখন ওই জিন বলে, আচ্ছা ঠিক আছে, আপনার কথায় আমি ওকে ছেড়ে দিচ্ছি। ও যদি কখনো এই ওয়াদার বরখেলাফ করে, তাহলে কিন্তু আমি ওর উপর আবার প্রভাব বিস্তার করবো, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। তখন ওই আলী আসগর নামক ওই পরহেজগার ব্যক্তিও বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ও ভালোভাবে চলবে, আমি ওকে বলে দিব। এরপরে ওই ইমতিয়াজ আহমেদ ভাইয়ের ছোট দাদাকে এই বিষয়ে বলা হয় যে, এই ব্যাপার, তুমি তো ভাই ভুল করছো, আর তোমাকে কিন্তু চর মারার পরেও তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল, এই কারণ তুমি যেই পথ দিয়ে যাইবা, এই পথে তোমার বিপদ হওয়ার আশঙ্কা ছিল, এই কারণে ওই জিনটি তার আর এক শিষ্যকে দিয়ে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তোমাকে বড় ধরনের ক্ষতি করার কোনো ইচ্ছা নেই, তবে জিনের চাওয়া এটা। তখন উনি বলেন, আচ্ছা ঠিক আছে, জিনের চাওয়ার জন্যই যে আমি আল্লাহর পথে ফেরত আসবো, বিষয়টা এরকম না। আমাকে তো আসলে একজন মুসলিম হিসাবে আল্লাহর পথেই চলা উচিত, সুতরাং আমি ওইভাবেই চলবো। এবং সত্যি তাই, উনি ওইভাবে চলা শুরু করেন। কিন্তু সমস্যা বাদলে হলো, উনি যেহেতু যাত্রাপালায় অভিনয় করতেন, অনেক পালাগুলোতে ওনার আগে থেকে কন্ট্যাক্ট নেওয়া ছিল। এখন হুট করে এই পরিবর্তনের ফলে দেখা গেল তারাও একটা বিপদে পড়ে গেল। তারা বারবার এসে ওনাকে চাপ দিচ্ছিল, তারপর বন্ধু বান্ধবরা এসে বিভিন্ন টিটকারি করছিল, এই যে জিনে ধরে ভালো হয়ে গেছে, এইটা সেটা। তো একটা পর্যায়ে এই সমস্ত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে উনি আবার কিছুটা ওই লাইনে চলে যান, আবার বন্ধু বান্ধবদের সাথে মিশে আবার আগের মতো হওয়া শুরু করেন আর কি। হঠাৎ করে ওনার উপর সেই একই সমস্যা আবার শুরু হয়ে যায়। সমস্যা শুরু হয়ে যাওয়ার পর সবাই তো বুঝতে পেরেছেন যে আসলে ঘটনাটা কি, উনি নিজেও বুঝতে পেরেছেন ঘটনাটা কি। তখন আবার ওই আলী আসগর নামক যে পরহেজগার ব্যক্তি, ওনার কাছে যান। উনি তো খুব রাগারাগি করেন যে, তোমাকে তো বারবার বলে দিছিলাম। তো উনি বলেন, আসলে আমার ভুল হয়ে গেছে, পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আমি আবার ঢুকে গেছিলাম আগের রাস্তায়, তো আমি আবার ফেরত আসবো আল্লাহর পথে, আপনি ওনাকে একটু বলে দেন। তারপরে আবার ওই জিনকে কিন্তু উনি বলে দিয়েছিলেন, এবং সত্যি তাই, উনি কিন্তু এরপরে একদম বাকিটা জীবন, যতদিন জীবিত ছিলেন, খুবই ভালো একজন মানুষ হিসাবে, নামাজি মানুষ হিসাবে উনি নিজের জীবনকে পরিচালনা করেছেন। আর ওনার সাথে এরপরে আর কখনো কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, মানে শোনা যায় না যে ওনার সাথে কোনো প্যারানরমাল ঘটনা আর ঘটেছে যার ফলে ওনার জীবনযাপন বিঘ্নিত হয়েছে, এমনটা শোনা যায় না আর কি। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে কিন্তু একটা বিষয় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে এই যে দেখেন,
এই যে ব্যক্তিটি উনি যখন সিনেমা দেখতে যাচ্ছিলেন বা ওনার জীবনযাপনটা অন্যরকম ছিল। আল্লাহ আসলে কার মাধ্যমে, কার ওসিলায় কাকে যে সৎ পথে ফেরত আনবেন এটা আমরা কেউ বলতে পারি না। আবার দেখা যায় অনেক ভালো মানুষের সান্নিধ্যে থাকার পরও আমরা হেদায়েত পাই না। এরকম বহু ঘটনা ঘটেছে। পবিত্র কোরআনে একটা আয়াতও আছে যে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করবেন। তো আল্লাহ আমাদের সকলকে সৎ পথে পরিচালনা করুন। আমাদের যত লিসেনাররা রয়েছেন, অনেক ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আমাদের লিসেনার রয়েছেন, প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা বা আমরা আমাদের নিজ নিজ ধর্মের যে অনুশাসনগুলো, এই অনুশাসনগুলো মেনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ। এর মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি। আমরা যে যে ধর্মের আছি দেখব যে আমাদের ধর্মের অনুশাসনগুলো কি। ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকলে মানুষের জীবনটা একটা সুশৃঙ্খল পদ্ধতিতে বা সুশৃঙ্খল ওয়েতে পরিচালিত হয়, যেটা একটা সুন্দর জীবনযাপনের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ আমাদেরকে সুশৃঙ্খল পথে পরিচালনা জন্য আমরা করতে পারি আমাদের লাইফকে, সে তৌফিক দান করুন। ধন্যবাদ ইমতিয়াজ আহমেদ ভাইকে আমাদেরকে এই ঘটনাটি পাঠানোর জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের কাছেও ইনশাল্লাহ ভালো লাগবে। চলুন সেই ঘটনাতে চলে যাই। আবারও স্বাগতম। প্রিয় লিসেনার্স আমাদের 103তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু করব তার আগে একটু কথা, সেটা হচ্ছে যে আমার কিন্তু আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে। এই চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমরা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনেও দিয়ে রেখেছি। ডিসক্রিপশনে ঢুকলেই প্রথম দিকেই আফনাস বি নামে একটি ইউটিউব চ্যানেলের আইকন পাবেন। ওখানে ঢুকলেই আপনার চ্যানেলটি দেখতে পাবেন এবং আমার ওই চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। ওই চ্যানেলে মূলত এডুকেশনাল কন্টেন্ট, ব্লগিং, ট্রাভেলিং এই সংক্রান্ত ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাকে দিয়েছিলেন আলী হোসেন ভাই। উনি মূলত পেশা একজন মাদ্রাসা শিক্ষক। ওনার বাড়ি ফেনী জেলার ফেনী সদর উপজেলাতেই। মূলত উনি ওনার ওস্তাদের কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন। হয়তোবা অনেকেই ঘটনাটি জানেন, যেহেতু ওনার ওস্তাদ বিভিন্ন সময় তাদের স্টুডেন্টদের কাছে বা এইভাবেই ঘটনাটি ছড়িয়ে দিয়েছিলেন। স্টুডেন্ট থেকে স্টুডেন্ট এইভাবেই ছড়িয়ে গেছে, হতে পারে অনেকেই ঘটনাটি জানেন। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি যেখানে ঘটেছিল এটি মূলত নোয়াখালীর সুবর্ণচর এলাকায়, আজকে যে সুবর্ণচর ওই এলাকায়। তবে ঘটনাটির সময়কাল কিন্তু অনেক আগের, 1942-43 এরকম একটা সময় হবে। ওই সময় ব্রিটিশ পিরিয়ড ছিল। আজকের যেই নাম সুবর্ণচর, তো ওই সময় ওইখানে ওই নাম ছিল কিনা এটা নিশ্চিত হওয়া যায় নাই। তবে ওনারা বলেছেন যে এখন যে সুবর্ণচর এরিয়া, ওই এরিয়ারই কোনো একটা জায়গায় ঘটনাটি ঘটেছিল। তো নোয়াখালী বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, ওখানে কিন্তু অনেক আগে থেকেই ইসলামের প্রচার এবং প্রসারে অসংখ্য মসজিদ মাদ্রাসা গড়ে উঠেছিল, এখনও আছে। তো একটা প্রত্যন্ত এলাকায় একটি মাদ্রাসা ছিল। মাদ্রাসাটা কিন্তু বেশ অনেক জায়গা নিয়েছিল, বিষয়টা এরকম না, কিন্তু আশেপাশে অনেক গাছগাছালি ছিল আর কি, মানে অনেকটা শুনশান নীরবতা এরকম একটা পরিবেশ ওখানে ছিল। মাদ্রাসাটা ছিল উপরে টিন, আর মাদ্রাসার যে দেয়ালটা এটা অনেকটা মাটির দেয়াল বা এই টাইপের কোনো কিছু একটা দিয়ে তৈরি করা ছিল আর কি। মাদ্রাসার স্টুডেন্টদের নামাজ পড়ার জন্য একটা ছোট মসজিদও ছিল সেখানে। তো এখনকার মতো অত উন্নত ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, অনেক আধুনিক সুযোগ সুবিধা সেখানে তো ছিল নাই। ন্যূনতম সুযোগ সুবিধাগুলো সেগুলো থেকে অনেকটা বঞ্চিত ছিল, কারণ অত্যন্ত প্রত্যন্ত এলাকায় মাদ্রাসাটি ছিল। এই কারণে ওটা একটা ছোট্ট হাফেজিয়া মাদ্রাসা ছিল। তো চলছিল মোটামুটি ভালোই। ওখানে যে স্টুডেন্টরা ছিল এরা সবাই ছোট ছিল, মানে বয়স কেমন ছিল, যতটুকু বলেছেন বয়স, প্রত্যেকের বয়স 7-8 বছর থেকে সর্বোচ্চ 13-14 বছর, এতটুকুর মধ্যেই আর কি স্টুডেন্টরা
যারা ছিলেন আর কি ওইখানে ওই সময়, ওখানে একটা নিয়ম ছিল যে রাতের বেলা যদি কারো ওয়াশরুমে বের হওয়ার জরুরত পড়ে বা দরকার হয়, সেক্ষেত্রে কেউ অবশ্যই একা যাবে না, অবশ্যই তার পাশের কোনো একজন ছাত্র ভাইকে ডেকে নিয়ে যাবে। এটা একটা কড়া নির্দেশনা ছিল, কারণ হচ্ছে একা গেলে ভয় পেতে পারে, আর তাছাড়া রাতের বেলা এই সাপ পোকার উপদ্রব ছিল। এই সমস্ত কারণে অবশ্যই রাতের বেলা যেই যাক সাথে কাউকে নিয়ে যেতে হবেই, এরকম একটা নির্দেশনা স্পষ্টভাবে ছিল মাদ্রাসা কর্তৃপক্ষের। তো ওভাবেই চলছিল, খুব বড় ধরনের ভয়টা কেউ ওইভাবে পায়ও নাই ওই মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে নিয়ে। মাদ্রাসার বয়স ছিল 10-12 বছর এরকম, মানে প্রতিষ্ঠিত হয়েছে আর কি। এক রাত্রে কি হয়েছে, একজন স্টুডেন্ট উঠেছে। তো এই রাতটা ছিল আবার শীতের রাত। শীতের রাত্রে যে স্টুডেন্ট উঠেছে তার বয়স 8-9 বছর। এখন সে তার পাশের ছাত্র ভাইকে ডাকছে ওঠার জন্য, সে বলছে হ্যাঁ উঠতেছি। তো ওকে টেনে ওঠানোই যায় না, শীতের রাত তো, সবাই একদম লেপের নিচে শুয়ে আছে, উঠতে কেউ চায় না। তো বারবার ডাকার পরে যখন উঠছে না, ও চিন্তা করলো যে কি করা, একাই যাই। ওর আবার খুব জরুরত ছিল বাইরে যাওয়ার। তো ও বাইরে যাচ্ছে, দরজা খুলেছে, ওই সময় আবার আর একটা স্টুডেন্টও উঠেছে, সেও বাইরে যাবে। তো সে আবার যখন বাইরে যাচ্ছে, তখন ও বলে যে যাক ভালোই হলো, দুইজন একসাথে যাই, একজনকে তো ডাকলাম, ও উঠলো না, খুব ঘুমে বিভোর। তো দুইজন একসাথে বেরিয়েছে, হারিকেন আবার দুইজনের একটা। তো ওয়াশরুমটা আবার একদম মাদ্রাসার যেই ভবনটা ওইটার একদম কাছেই আর কি। তো তবে ছোট্ট একটা মাঠ রয়েছে মাঝখানে, ওই মাঠটা পাড়ি দিয়ে ওই পাশে যেতে হবে, একদম ছোট মাঠ আর কি। তো ওরা যখন একটা হারিকেন নিয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখে এই মাঠের মধ্যে সাদা কিছু একটা ছোটাছুটি করছে, খুব এলোমেলোভাবে ছোটাছুটি করছে। ওরা চিন্তা করলো কী ব্যাপার, এটা কি? ওরা হারিকেনের আলোতে দেখতে পায় মাঝারি আকৃতির একটা সাদা সাপ খুবই এলোমেলোভাবে মানে ছোটাছুটি করছে এদিক ওদিক, কিন্তু বাইরে যেতে পারছে না। ওই মানে মাদ্রাসার যেই ছোট্ট যে মাঠটা, ওই মাঠের বাইরে যাচ্ছে না, কিন্তু খুব দ্রুত গতিতে ছোটাছুটি করছে। ওরা তো এটা দেখে খুব ভয় পায় যে আরে সাপ, এখন এইটা পার হয়ে যাবো কিভাবে, এটাকে তো মারতে হবে। এখন রাতের বেলা এই সাপ মারার জন্য তো একটা লাঠি দরকার, হাতের কাছে তো লাঠি ছিল না। তো ওরা আবার চিৎকার করে বলা শুরু করে, এই সাপ সাপ সাপ। তো ওরা যে জোরে সাপ সাপ চিৎকার করছে, তখন আবার ওই সাপের কথা শোনার সাথে সাথে ওই যখন এই সাপ শব্দটা মাদ্রাসার ভেতরের কয়েকজনের কানে গেছে ঘুমের ভিতরেই, ওরা চিন্তা করছে সাপ মনে হয় মাদ্রাসার ঘরের ভিতরে ঢুকে গেছে। ওরা তো ধর্মর করে উঠে বসেছে, সাপ সাপ করে সবাই একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করেছে এবং ঘর থেকে বাইরে বের হয়ে এসেছে, মনে করেছে যে হয়তোবা ঘরের মধ্যে সাপ ঢুকেছে। অনেক সময় গ্রামে তো আশেপাশে ঝোপ জঙ্গল থাকলে ঘরের মধ্যে তো সাপ ঢুকতেই পারে। তো ওরা ভয়ে দৌড়ে সবাই তো ঘুম চোখেই বাইরে বের হয়ে এসেছে। মাদ্রাসার স্টুডেন্ট ছিল 20-25 জন ওই সময়। তখন ওই বাইরের থেকে ওরা বলতেছে যে আরে সাপ ভেতরে না, সাপ বাইরে, এই দেখ এই যে সাপ কীভাবে ছোটাছুটি করছে। তো ওরা দেখে সত্যি সাপ। এর মধ্যে আবার কয়েকজন অতি উৎসাহী হয়ে পাশ থেকে একটা লাঠি নিয়ে ওই সাপকে ধাওয়া করেছে। এখন দেখে যে সাপটা ধাওয়া খাওয়ার পরেও ওই মাঠ থেকে বাইরে যেন ওই মাঠের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে। ওরা আবার একজন এগিয়ে গিয়ে ওই সাপটাকে আঘাত করার চেষ্টা করছে। সাপটা বারবার সরে যাচ্ছে, তবে একটা আঘাত সাপটার লেজে লাগে। এর মধ্যে ওদের যিনি উস্তাদ ছিলেন হুজুর, উনি তো বের হয়ে এসেছেন এই চিৎকার চেঁচামেচি শুনে। উনি এসে দেখেন একটা সাদা রঙের সাপকে কয়েকটা বাচ্চা এভাবে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করছে। তো উনি বলছে, এই থামো তোমরা, থামো, কি করো তোমরা? বলে যে হুজুর দেখেন এই যে একটা সাপ। তখন বলেন যে না না, এটাকে আঘাত করো না, এটাকে স্বাভাবিক সাপ বলে আমার মনে হচ্ছে না। তো হুজুরের বয়স যে অনেক বেশি ছিল তা না, ওনার বয়স ছিল 33-34 বছর এরকম আর কি, ইয়াং হুজুর। তো উনি আবার সকলকে নিবৃত। তো স্টুডেন্টরা সবাই সরে আসে। তো উনি দেখলেন যে ওই সাপটা এখন একটা জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, সাপটা ফোনা তুলে দাঁড়িয়ে আছে। তখন ওই হুজুরকে দেখছে। তখন হুজুর খুব ভালো করে লক্ষ্য করেন ওই সাপটার মধ্যে খুবই একটা আতঙ্ক বিরাজ করছে এবং মনে হচ্ছে ও মনে হয় কিছু বলতে চাচ্ছে। ও বারবার মাথা নামাচ্ছে, উঠাচ্ছে, মানে মনে হচ্ছে ও কিছু বলতে চায়। তখন হুজুর বুঝতে পারেন এই সাপটা মোটেও স্বাভাবিক কোনো সাপ না, এটা অন্য রকমের কিছু একটা হতে পারে। উনি সব স্টুডেন্টদেরকে বললেন যে তোমরা সবাই ভেতরে চলে যাও, বিষয়টা আমি দেখছি। ওস্তাদের নির্দেশনা পাওয়া মাত্রই সব স্টুডেন্টরা ভেতরে চলে যায়। তখন
ওখানে দুজন স্টুডেন্ট দাঁড়িয়েছিল শুধু। ওই দুজন স্টুডেন্টকে কিন্তু আবার ওই হুজুর চিনতেন, কারণ ওই স্টুডেন্টদের মধ্যে দুজন জিন মানুষের বেশে ওইখানে লেখাপড়া করতেন। তো হুজুর আবার শুধু ওই দুজনকে চিনতেন, ওই দুজন হুজুরকে তাদের পরিচয় দিয়েছিলেন, কিন্তু অন্য ছাত্র ভাইরা কেউ তাদের আসল পরিচয় জানতো না। তো ওই দুইজন আবার হুজুরের কাছে দাঁড়ান। তখন হুজুর বলেন যে তোমাদের কাছে কি মনে হয়? তখন ওরা বলেন যে হুজুর, এটা নিঃসন্দেহে কোনো জিন, তবে এর বয়স খুবই কম। কিন্তু এত কম বয়সী একটা জিন রাতের এইখানে কিভাবে এলো, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। তখন হুজুর বলেন তোমরা একটু এগিয়ে যাও, ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করো। তখন ওই দুইজন যখন ওই সাপটার দিকে এগিয়ে গেছে, সাপটা আবার ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু ওই মাঠ থেকে সে বের হতে পারছে না। তখন ওই দুইজন আবার হুজুরের কাছে ফেরত এসে বলেন যে হুজুর, ও আমাদেরকে দেখেও ভয় পেয়েছে, মনে হচ্ছে ও কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে বা ও খুব আতঙ্কগ্রস্ত, ও ওর আপনজনদেরকে হারিয়ে ফেলেছে, কিন্তু ও মনে হচ্ছে আপনাকে আপনজন মনে করেছে, আপনি একটু এগিয়ে গিয়ে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তো। তখন হুজুর ওই সাপকে যখন এগিয়ে গেছেন তখন ওই সাপটা থেমে যায়, হুজুরের দিকে আস্তে আস্তে এগিয়ে আসে, এগিয়ে এসে হুজুরের পায়ের কাছে ঘোরাফেরা করছে, মানে সেটা কামড় দেবে বিষয়টা এরকম না। হুজুর যখন নিশ্চিত হয়েছেন যে এই সাপটা তো স্বাভাবিক সাপ না, তখন মনে হচ্ছে যে ওই সাপটা হুজুরকে খুব আপনজন মনে করেছে। হুজুর চিন্তা করলেন যে নিশ্চয়ই এখানে বড় ধরনের কোনো একটা ঝামেলা হয়েছে, যেটা ওনারা বুঝতে পারছেন না। না হলে স্বাভাবিক কোনো ঘটনা যদি হতো, স্বাভাবিকভাবে কোনো জিন সাপের আকৃতিতে এসে থাকলে অন্তত এই দুইজনের সাথে সে যোগাযোগ করত, নিশ্চয়ই ও কোনো বড় ধরনের বিপদে পড়েছে। তখন হুজুর ওই সাপকে বলেন, মানে মানুষের ভাষায় বলেন যে তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তা করো না, আসো আমার যে ছোট্ট রুম আছে, তুমি এই রুমের মধ্যে ঢোকো, তুমি নিরাপদ, কেউ তোমাকে ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। তখন হুজুর আগে হাঁটেন, ওই সাপটা আস্তে আস্তে তার পিছনে পিছনে যাচ্ছে। তো হুজুর রুমে ঢোকার পর ওই সাপটাও ঢোকে। তখন ওই সাপটাকে হুজুর বলেন যে তুমি এখানে অবস্থান করো, আমি দেখি তথ্য নিয়ে কি করা যায়, তোমার বিষয়ে আমি একটু তথ্য নিচ্ছি। তখন ওই সাপটা ওখানে থাকে, কিন্তু সে ওখানেও কিন্তু খুব আতঙ্কগ্রস্ত, ছোটাছুটি করছিল না, মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। হুজুর ওই দরজাটা বাইরের থেকে একটু টেনে দেন, এবং টেনে দেওয়ার পর ওই দুজন স্টুডেন্টকে বলেন যে তোমরা এখন একটা কাজ, সেটা হচ্ছে এই সাপটার বিষয়ে খোঁজ খবর নাও, এ কোথা থেকে এলো, কিভাবে এলো, কিভাবে ওকে ওর আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করবে, মনে হচ্ছে বড় ধরনের একটা বিপদে ও পড়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না, তোমরা একটু দ্রুত খোঁজ খবর নিয়ে আসো। তখন ওই দুজন স্টুডেন্ট বলে যে হুজুর, আমরা এখনই যাচ্ছি, খোঁজ খবর নিয়ে আসি। তখন ওই দুজন স্টুডেন্ট ওরা মুহূর্তের মধ্যেই হুজুরের চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। ওদিকে অন্য স্টুডেন্ট, ওদেরকে বলা হয়েছে তোমরা ঘরে ঢুকে দরজা জানলা বন্ধ করে দাও, এখন আর কেউ বাইরে বের হবে না। আর বাইরে যে কী হচ্ছিল এগুলো কিন্তু স্টুডেন্টরা ভিতর থেকে আর বুঝতে পারছিল না আর কি। তো ওই দুজন তো যায়, ওরা তাদের মতো করে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছে। মাত্র কয়েক মিনিট হয়েছে, হঠাৎ করে ওই দুইজন আবার ফেরত এসেছে, এবং ওদের মানে চেহারায় ভয়ানক একটা আতঙ্কের ছাপ। ওরা তো কিন্তু তখন মানুষের সুরতেই আছেন। তখন ওরা বলছে যে হুজুর, ভয়ানক বিপদ, আমরা দেখলাম একটু সামনেই হাজার হাজার জিন যুদ্ধ করার মতো হাতে অস্ত্র শস্ত্র নিয়ে ওইভাবে সজ্জিত হয়ে এই মাদ্রাসার দিকে এগিয়ে আসছে, এবং ওদের সর্দার আছে সামনে, এবং ওদের চেহারায় খুবই রাগের ছাপ। বুঝতে পারছি না আসলে কি হবে আর ঘটনাটা কি। তখন হুজুরও ভয় পান যে এদিকে তো ওই একটা সাপকে যখন আঘাত করার জন্য কয়েকজন লাঠি নিয়ে ছোটাছুটি করছিল, আঘাতও করেছিল, একজনের একটা আঘাত কিন্তু সাপটা লেজে লেগেছিল, ওই কারণেই ওরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে আক্রমণ করার জন্য আসছে কিনা, এখন কি করবেন উনি বুঝতে পারছেন না। কারণ ওই অবস্থায় উনি আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনোভাবে মানে আর ওনার মাথায় কোনো চিন্তাই আসছিল না যে এমত অবস্থা উনি কী করবেন, কি দোয়া দুরুদ পড়বেন। এতগুলো স্টুডেন্ট এখন মাদ্রাসার মধ্যে প্রায় 20-25 জন, ওদের অবস্থা কি হবে, যে বাচ্চারা ভুল করে আঘাত করেছে ওদের কি পরিণত হবে। হুজুর এই সমস্ত চিন্তায় মানে অস্থির, ঘেমে মানে অস্থির হয়ে উনি আল্লাহ আল্লাহ জিকির করছেন, দোয়া দুরুদ আর কিছু মনে আসছে না, শুধু আল্লাহ 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 এগুলো পড়ছেন আর কি। হঠাৎ করে উনি দেখতে পান যে ওই আকাশ থেকে হাজার হাজার জিন নেমে আসছে। তাদের চেহারা মানুষের মতোই, কিন্তু অনেক উঁচু লম্বা, এবং ওদের শরীরে এক ধরনের লোহার বর্মের মতো পরা, হাতে
এক ধরনের অস্ত্র, এই অস্ত্রগুলো আসলে তরবারির মতো কিন্তু একটু বাঁকানো, এবং ওইটা স্বাভাবিক অস্ত্র মানুষ মানে ওইভাবে কখনো ব্যবহার করে না। এটা ওনাদের অস্ত্র, এটা ওনারা কোন কাজে ব্যবহার করেন বা হয়তো বা ওনাদের যুদ্ধ এগুলো ব্যবহৃত হয়। তো ওরা আসেন, ওনাদেরকে দেখেই তো হুজুর আরও ভয় পেয়েছেন, মনে হচ্ছে এখনই বুঝি মানে প্রাণটা বেরিয়ে যায় শরীর থেকে। এর মধ্যে ওই যে এই দুইজন স্টুডেন্ট, ওরা তো জিন, ওরা কি করছে, ওদের যে অবয়ব, যে দীর্ঘদেহী অবয়ব, ওরা ওই অবয়বে দাঁড়িয়ে গেছে, কিন্তু ওরা তো নিরস্ত্র। ওরা দাঁড়িয়ে গেছে, হুজুরকে বলতেছেন, হুজুর আপনি এতটুকু নিশ্চিত থাকেন, আপনাদেরকে এবং আমার ছাত্র ভাইদেরকে যদি এরা কোনো ক্ষতি করতে আসে, আমাদের দুইজনের লাশের উপর দিয়ে ওদেরকে আঘাত করতে হবে। আমরা দুইজন বেঁচে থাকতে আপনাদের কোনো ক্ষতি ওরা করতে পারবে না। তো ওরা দুইজন তো তাদের অবয়বে দাঁড়িয়ে গেছে। তো যখন ওই যে দলটা এসেছে, ওই দলের যিনি প্রথম দিকে ছিলেন, উনি এসে প্রথমেই ওই হুজুরকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর তখন ওই হুজুর সালামের উত্তরও নেয়ার মানে অবস্থা নাই আর কি। তারপরে উনি এতটুকু চিন্তা করেছেন, হুজুর যেহেতু সালাম দিয়েছেন, নিশ্চয়ই এরা বড় ধরনের কোনো ক্ষতির উদ্দেশ্যে আসে নাই। তখন উনি একটু সাহস ফেরত পান। আর ওই যে দুইজন জিন, ওনারাও ওই সর্দার সালামের উত্তর নিয়ে বলেছেন যে আপনারা যদি এখানে ক্ষতি করার উদ্দেশ্যে এসে থাকেন, তাহলে জেনে রাখুন আমাদের লাশের উপর দিয়ে এদেরকে ক্ষতি করতে হবে। তখন ওই সর্দার বলেন যে তোমাদের পরিচয়? তখন বলে যে আমরা এদেরই ছাত্র ভাই, আমরা এখানে মানুষের বেশি লেখাপড়া করি, আর আমরা এই ওস্তাদের শিষ্য, তার ছাত্র। তখন ওই সর্দার বলেন আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষয়ে পরে কথা বলবো, আমি হুজুরের সাথে কথা বলতে চাই। তখন হুজুরকে বলেন যে হুজুর আপনার ভয় নাই, আমরা এখানে কোনো ক্ষতি করার জন্য আসি নাই, তবে হ্যাঁ ক্ষতি করার জন্য আসি, আপনাদের না অন্যদের, আমরা সেখানে যাব। কিন্তু এখানে কেন আসছি আপনাকে বলি। সেটা হলো আমাদের যে গোত্র, এই গোত্রটা বেশ শক্তিশালী একটা গোত্র। আমাদের গোত্রের যারা বাচ্চারা আছে, এরা মাঝে মাঝে বেড়ানোর জন্য বাইরে বের হয়, সেক্ষেত্রে আমাদের গোত্রের জিনেরা পাহারা দেয়। কিন্তু আর একটা গোত্রের সাথে আমাদের একটা শত্রুতা ছিল। তো ওরা যখন বের হয়েছে, ওই গোত্রের কিছু দুষ্টু জিনেরা আচমকা আক্রমণ করে বসে। আচমকা আক্রমণের ফলে আমাদের গোত্রের কয়েকজন শহীদ হয়ে যায়। তখন অন্য যারা জীবিত ছিল, ওনারা কি করেছেন, দ্রুত এই বাচ্চাদেরকে নিয়ে আমাদের গোত্রে ফেরত আসেন। কিন্তু সমস্যা হয় যে এই বাচ্চাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা ছিল। এই বাচ্চাটা যে একদম শিশু, কথাও বলতে পারে না, এই বাচ্চাটা হারিয়ে যায়। আর ও যে কোথায় আছে এটা আমরা পরবর্তীতে বুঝতে পারি। যদি আমরা চলে আসতে দেরি করি, তাহলে হয়তোবা এই বাচ্চাটাকেও ওরা আক্রমণ করতে পারে এবং মেরে ফেলতে পারে। আর এই বাচ্চাটা হচ্ছে আমাদের গোত্রের যিনি কবিরাজ বা হেকিম, এই হেকিমের একমাত্র নাতি। আর ওই হেকিমেরও একটাই ছেলে, সেই ছেলের ঘরের এই একমাত্র ছেলে এটা। সুতরাং উনি খুব ভেঙে পড়েছেন। আমাদের গোত্রের যাবতীয় চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো উনি দেখে থাকেন বা ওনার পরিবার দেখে থাকেন। তো এমত অবস্থায় উনি খুব ভেঙে পড়েছেন। আর তাছাড়া আমাদের গোত্রের একজন সদস্যের জীবন বাঁচানোর জন্য আমরা সকলে জীবন দিতে পারি। এই জন্য আমরা দ্রুত খবর নিয়ে এখানে চলে এসেছি। ভাগ্য ভালো, আমাদের থেকে যে এই বাচ্চাটা দলছুট হয়ে গেছে, এটা ওই দুষ্টু জিনেরা বুঝতে পারেনি। যদি বুঝতে পারতো, তাহলে এখানে এসে ওরা আক্রমণ করত। হুজুর এই সমস্ত কথা শুনে একটু সাহস পান এবং কি হয়েছে বিষয়টা খুলে বলেন। তো বলেন যে বাচ্চাটা এইভাবে ছোটাছুটি করছিল। তখন বলেন যে ও তো আসলে একদম ছোট, ও এই মাঠের বাইরে যেতে পারেনি, কারণ ও ভয় পাচ্ছিল। যেদিকে যেত ওদিকে হারিয়ে যেতে পারতো, এই কারণে হয়তোবা ও যেতে পারেনি বা আল্লাহ হেফাজত করেছেন। তখন হুজুর ক্ষমা চান ওই ছাত্রদের তরফ থেকে, যে ছাত্রদের মধ্যে একজন ভুল করে লাঠি দিয়ে আঘাত করে ফেলেছে। তখন বলেন যে এটা তো ভুল, এটা নিয়ে আপনাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, এখানে যে আপনারা তাকে হেফাজত করে রেখেছেন আল্লাহর ইচ্ছায়, এতেই আমরা সন্তুষ্ট। তখন এই দুইজন যে জিন, ওই যেই দুইজন জিন তাকে দেখিয়ে বলেন যে আপনার এই যে দুইজন ছাত্র জিন, ওর সাহসিকতা আমরা মুগ্ধ। ওরা নিরস্ত্র থাকা অবস্থায়ও যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে গেছে আপনাদের বাঁচানোর জন্য, সত্যি এরকম বীর কোনো জিন খুব একটা দেখা যায় না।
কারণ যে যার গোত্রের লোকদের জীবন বাঁচাতে প্রস্তুত, কিন্তু সম্পূর্ণ মানুষের জন্য জীবন উৎসর্গ করার জন্য তারা দাঁড়িয়ে গেছে। সত্যি ওদের দুজনের কথা কাজে আমি মুগ্ধ হয়েছি। তো ওদের বিষয়ে আমি পরে একটা ঘোষণা দিব। আমি এখন যাচ্ছি ওই গোত্রগুলোর জিনদেরকে আগে শায়েস্তা করে আসি, আর অল্প সময়ের মধ্যেই এই জিনের মা আসবে এবং মা এসে ওকে নিয়ে যাবে। আর ও তো আসলে ওর পরিবারের সদস্যদের বাইরে কাউকে দেখেনি, এই জন্য যাকেই দেখে ও ভয় পায়, কিন্তু আপনাকে দেখে নাকি ও একটু সাহস পেয়েছিল। আর ও তো কথা বলতে পারে না, এই জন্য আপনারা কেউ ওর সাথে যোগাযোগ করার জন্য আসলে চেষ্টা করলেও ওইভাবে ও বুঝতে পারবে না। একটা শিশুর যেরকম আচরণ হয় ওর আচরণও ওই রকমই। তো অল্প সময়ের মধ্যেই নাকি একটা ভয়ানক বাতাস আসতে শুরু করে এবং একটা কান্নার আওয়াজ, মানে নাকি সুরে কান্না আর কি। মানে ওই যেই বাচ্চা জিনটা ওর মা আসছিল আর কি, যে ওই বাচ্চার খবর পাওয়া গেছে, তো উনি খুব দ্রুত গতিতে আসছিল, এত দ্রুত গতিতে মনে হচ্ছে যে ওই বিভিন্ন গাছগুলো মানে ভেঙে চুরে যাবে এমন একটা অবস্থা। তো দ্রুত গতিতে এসেই ওনার কিন্তু এটা বাতাসের মতোই, উনি কোনো অবয়ব দেখেন নাই, এক ধাক্কায় ওনার যে রুমের দরজা খুলে যায় তারাম করে, ওই বাতাসটা রুমের মধ্যে ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর ভেতরে আবারও কান্নার আওয়াজ, কিন্তু ওই কান্নার আওয়াজটা ছিল আনন্দের কান্নার আওয়াজ, বাচ্চাকে ফেরত পেয়েছে ওই কান্নার আওয়াজটা পাওয়া যাচ্ছিল। এরপরে কান্নার আওয়াজটা থেমে যায় এবং ওই ঘরের ভিতর থেকেও একটা বাতাসের মতো বের হয়, কিন্তু কাউকে দেখতে পান নাই, আর ওই সাপটাকেও আসলে দেখতে পান নাই। ওইভাবেই ওই বাতাসটা বের হয়ে চলে যায়। ওরা চলে যাওয়ার পর তারপরে ওই জিনের সর্দাররা ওইখান থেকে ওই তার দলবল সহ ওখান থেকে চলে গিয়েছিলেন। তো এরপরে ওই যে দুইজন জিন কিন্তু আর মাদ্রাসায় থাকতে পারেন নাই, হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান, কারণ তার পরিচয়টা যেহেতু একটু ভালো করে প্রকাশিত হয়ে গেছে, স্টুডেন্টরা সন্দেহ করবে, এই জন্য ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে ওনারা চলে গিয়েছিলেন আর কি। আর এই যে হুজুরটা যে ওই বাচ্চা জিনকে রক্ষা করলেন আল্লাহর ইচ্ছায়, ওনার কি হয়েছিল পরবর্তীতে নাকি ওই জিনের সর্দার ওই হুজুরকে অর্থ দিতে চেয়েছিলেন, যে ওনাদের কাছে যেটা মূল্যবান আছে, স্বর্ণ বা এরকম কিছু বা অর্থ এরকম দিতে চেয়েছিলেন। তবে হুজুর সেটা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছিলেন, যে না, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই, দ্বীন ইসলামের খেদমতে নিয়োজিত থাকতে চাই। তো ওনার এই কথায় উনি খুব খুশি হয়েছিলেন এবং উনি বলেছিলেন যে আমাদের যিনি হেকিম, ওই হেকিমকে অনুরোধ করেছি, উনি সাধারণত কখনো কোনো মানুষের সহবতে আসেন না, মানুষের উপর আসরও করেন না, উনি জিনদের ট্রিটমেন্ট নিয়েই থাকেন সবসময়, এই বিষয়ে সবসময় গবেষণা করেন। আর ওনাকে বলেছি যেন আপনাকে যেন কোনোভাবে সহযোগিতা করেন। তো উনি এতটুকু রাজি হয়েছেন যে আপনার একটা প্রজন্ম শুধু, মানে আপনি কবিরাজি কোনো চিকিৎসা চাইলে করতে পারেন, তবে আপনাকে কোনো বিদ্যা শিক্ষা দেবে না, আপনি রুগী দেখতে পারেন, আপনার ওই রুগীর যে সমস্যাগুলো ওগুলো এই যে জিন, এই জিন সেগুলো সমাধানের চেষ্টা করবে এবং সে আপনার সাথে যোগাযোগ করবে। আর আপনি রুগীদের কাছ থেকে জোর করে কোনো টাকা পয়সা নেবেন না, ওরা খুশি হয়ে যেটা দেয় সেটা আপনি নিতে পারেন, এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। তো এরপরে কি হয়, ওই যেই সাদা সাপের আকৃতির যে বাচ্চা জিনটা, তার যে দাদা, সে ওই হুজুরের সাথে যোগাযোগ করেছিল। পরবর্তীতে হুজুর বিভিন্ন হেকিমি ট্রিটমেন্ট দিতেন, উনি নিজে জানতেন না, কোনো রুগী আসলে সেই বিষয়গুলো শুনতেন, সেগুলো আবার ওই জিনকে জানাতেন, সে জিন বিভিন্ন বিষয়গুলো বলতো, এইভাবে এই কাজটা করতে হবে। সবাই যে সুস্থ হয়েছে বিষয়টা এরকম না, তবে অনেকেই নাকি সুস্থ হয়েছিলেন। ওনার নাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। উনি টাকা পয়সা কখনোই কারো কাছ থেকে চেয়ে নেননি, কেউ খুশি হয়ে যদি কিছু দিত সেটাই উনি নিতেন। আল্লাহর অশেষ রহমতে ওনার আর্থিক অবস্থাও কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছিল। কিন্তু কথা ছিল যে ওনার পরে আর কাউকে এই বিষয়গুলোতে সহযোগিতা করা হবে না। তবে ওই যিনি হেকিম জিন উনি আসতেন, উনি বলেছিলেন যে আপনার যারা সন্তানাদিরা হবে এদেরকেও আপনি ডাক্তারি লাইনে লেখাপড়া করাবেন, আমি তাদেরকে আর কোনো সহযোগিতা করব না, তবে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন ওদেরকেও খুব ভালো ডাক্তার বানান। পরবর্তীতে ওই হুজুরের যারা ছাত্র, দেশ ভাগ হয়ে গিয়েছিল, ছাত্রদের কাছে উনি তো গল্প করেছেন, আর ওনার যারা মানে ছেলেরা ছিল, পরবর্তীতে ওনার যারা সন্তানাদি হয়েছিল আর কি, ওনারাও কিন্তু বড় বড় নাকি ডাক্তার হয়েছিলেন। তবে ওনারা ডাক্তার হওয়ার পর ওই সময় পাকিস্তানে মানে দেশ ভাগের পরে
ওনারা নাকি চলে গিয়েছিলেন প্রথমে ভারতে, তারপর ওখান থেকে পাকিস্তানে, এবং পাকিস্তানে নাকি খুব ভালো ডাক্তার ওনারা হয়েছিলেন আর কি। তো এতটুকুই খবর পাওয়া যায়। আর ওই হুজুর উনি বাংলাদেশে, ওই সময় তো বাংলাদেশ ছিল না, ওই সময় পূর্ব পাকিস্তান ছিল আর কি। ওই পূর্ব পাকিস্তানের ওই নোয়াখালী অঞ্চলে বিভিন্ন সময় নাকি এসেছিলেন, উনি এসেছিলেন, তবে খুবই অল্প সময়ের জন্য আর কি। ওনার সন্তানাদিরা যখন বড় হয়ে যায়, পাকিস্তানে লেখাপড়া করার জন্য চলে যায়, উনিও পরবর্তীতে পাকিস্তানে চলে গিয়েছিলেন আর কি। তো এভাবেই আর কি এই ঘটনাটা শোনা যায়। আর এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটেছে। হয়তো বা ওনার সন্তানাদি বা ওনার নাতি নাতনি ওনারা পাকিস্তানে রয়েছেন, হয়তো বা ওনারা আরও ভালো ডাক্তার হয়েছেন, তাদের সম্পর্কে তো কোনো খোঁজখবর জানা যায় না। তবে এই ঘটনাটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছিল এই কারণে যে এই ঘটনায় যে দুজন জিন তারা কিভাবে বুক ফুলিয়ে দাঁড়িয়ে গিয়েছিল তার ছাত্র ভাইদেরকে যেন ক্ষতি না হয় তাদের জীবন বাঁচানোর জন্য, কারণ ওনারা তো বুঝতে পারেন নাই যে আসলে কি উদ্দেশ্যে তারা আসছিলেন। তো এভাবেই দুইজন সাহসী জিনের পরিচয় পাওয়া যায়। আর ওনাদের দুইজনকে যে এই জিনের সর্দার কি উপহার দিয়েছিলেন এই বিষয়ে আসলে আর জানা যায়নি। তো সব তথ্য তো আসলে জানা যায় না, অনেক আগের ঘটনা। যতটুকু অথেন্টিক সোর্স থেকে আমরা ঘটনা এতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে বললাম আর কি। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ কতটুকু জাগিয়েছে জানি না, তবে ভালো লেগেছে বলে আশা করব। প্রিয় লিসেনার্স, এভাবেই আসলে প্রত্যেকটা সৃষ্টির বিপদে কোনো না কোনোভাবে আর একটা সৃষ্টিকে দিয়ে আল্লাহ তাআলা হেল্প করান, সহযোগিতা করান, একে অন্যের পরিপূরক। কিন্তু আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি এই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের এবারের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের ঈদ স্পেশাল এপিসোড কিন্তু থাকছে টোটাল 4টি। সুতরাং বুঝতেই পারছেন আপনাদের সকলের প্রিয় যেই ব্যক্তিবর্গ রয়েছেন, সৌমিত্র রয়, জয় বড়ুয়া, জুবাইর ইসলাম, হাফিজ, তারপর এনামুল হক আবির ভাই, এনারা তো আছেনই, এবং আরও কয়েকজনের ঘটনা কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন ইনশাল্লাহ। ঈদ স্পেশাল এপিসোডগুলো শোনার আমন্ত্রণ জানাচ্ছি। খুব তাড়াতাড়ি এই এপিসোড নিয়ে আমরা বেশ কিছু টিজার প্রকাশ করব। আশা করছি প্রত্যেকটি এপিসোড আপনাদের ভয়ের শিহরণ জাগাতে ইনশাল্লাহ সক্ষম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRWORLD afnanthehorworld@gmail.com। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। আবারও স্বাগত।